আসসালামু আলাইকুম। আমাদের এমসিকিউ বুস্টার সিরিজের এই পর্বে আমরা পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এবং যেখানে আমরা বিগত বছরগুলোতে বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট এবং সিকে রুয়েটে এই চ্যাপ্টারটি থেকে আসা যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন আমরা ব্যাখ্যা সহ সমাধান করে ফেলব। তো চলো দেরি না করে আমাদের আজকের এই পর্বটা শুরু করা যাক। তো চলো আমরা প্রথমেই একটা, একটা করে প্রশ্ন সলভ করে ফেলব। তো প্রথমেই আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে বলা আছে নিচের সমীকরণ দ্বারা কোন সূত্রকে প্রকাশ করা হয়? যেখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে। আ কোন সূত্রকে প্রকাশ করা হয়? আমাদের একটা সূত্রকে প্রকাশ করার কথা বলেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সমীকরণটা হচ্ছে আ কয়েকটা সমীকরণ। সেটা হচ্ছে V সমান K 1/P। তাহলে আমরা কিন্তু বয়েল চাল চাপের সূত্র দেখেছি। যেমন আমরা যদি বলি যে আমাদের PV অর্থাৎ P এবং V এর মধ্যে সম্পর্ক যেটা, সেটা হচ্ছে বয়েলের সূত্রকে প্রকাশ করে। হ্যাঁ? VT যেটা, সেটা হচ্ছে চার্লসের সূত্রকে প্রকাশ করে। হ্যাঁ? পিটি যেটা হচ্ছে আমাদের গেলুসাকের চাপের সূত্রকে প্রকাশ করে। ভিএন যেটা অ্যাভোগাড্রো সূত্রকে প্রকাশ করে। অ্যাভোগাড্রো, হ্যাঁ? ডিআর যেটা গ্রাহামের ব্যাপন সূত্রকে প্রকাশ করে। হ্যাঁ? এবং পিপি যেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রকে প্রকাশ করে। তো আমাদের পরিবেশ রসায়ন চ্যাপ্টারে আমাদের শুধুমাত্রই ৬ টা সূত্র রয়েছে। পিভি, ভিটি, পিটি, ভিএন, ডিআর, পিপি। এর মধ্যে মজার বিষয় হচ্ছে শুধুমাত্র ব-তে বয়েল এবং ব-তে ব্যাপন। হ্যাঁ? গ্রাহামের এটা কি? ব্যাপন সূত্র। তো এটা মনে রাখতে পারো ট্রিপল বি দিয়ে। বিবিবি। বি-তে ব্যস্তানুপাতিক, বি-তে ব্যাপন এবং বি-তে হচ্ছে বয়েল। বাকি সবগুলোই কিন্তু সমানুপাতিক। দেখো এটা সমানুপাতিকভাবে সম্পর্কিত, সমানুপাতিকভাবে সম্পর্কিত, সমানুপাতিকভাবে সম্পর্কিত, সমানুপাতিকভাবে সম্পর্কিত। সো পিভি, ভিটি, পিটি, ভিএন, ডিআর, পিপি এবং বয়েল, চার্ল, চাপ, অ্যাভোগাড্রো, ব্যাপন এবং ডাল্টন। এভাবে তুমি চাইলে কিন্তু মনে রাখতে পারো। তো এটা কার, কার মধ্যে সম্পর্ক? পি এবং ভি এর মধ্যে সম্পর্ক। ডেফিনিটলি এটা বয়েলের সূত্র। তাহলে এখানে আমাদের গেলুসাক, ডাল্টন, অ্যাভোগাড্রো নান অফ দিস। ঠিক আছে? সো দেখো খুব ইজিলি কিন্তু সলভ করে ফেলতে পারলাম। এই টাইপের প্রশ্নগুলোতে তোমাদের যেটা প্যারা হয়, বয়েলের সূত্র দিলে চার্লস বা চার্লসের সূত্র দিয়ে দিলে তোমরা গেলুসাকের চাপের সূত্র মনে করে ফেলো। বেশ কাছাকাছি টাইপের জিনিসপত্র তো, চলকগুলোও সেম পি, ভি এবং টি। এইজন্য বেশ প্যাচ লেগে যায়। চাইলে কিন্তু তোমরা খুবই ইজি প্রশ্ন কিন্তু এভাবে মনে রাখতে পারো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পি তাপমাত্রা ও পি চাপে ভি আয়তনের একটি মিশ্রণকে সম আয়তন অর্থাৎ ভি আয়তনের অপর একটি মিশ্রণের সাথে মিশ্রিত করা হলো, যার তাপমাত্রা ও চাপ পূর্বেরটির মতোই যথাক্রমে টি ও পি। পি তাপমাত্রা আয়তন ভি ঠিক রাখা হলে মিশ্রণের চাপ কত হবে? তাহলে দেখো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে পি তাপমাত্রা তার মানে হচ্ছে T1 সমান টি, হ্যাঁ? তারপর P1 সমান পি, হ্যাঁ? V1 সমান হচ্ছে ভি। অপর একটি মিশ্রণের সাথে মিশ্রিত করা হলো যার তাপমাত্রা চাপ পূর্বেরটির মতোই। তাহলে তাপমাত্রা T2 সমান আবার টি, হ্যাঁ? P2 সমান আবার পি, হ্যাঁ? টি তাপমাত্রা আয়তন ভি ঠিক রাখা হলে তাহলে V2 সমান দেখো আল্টিমেটলি কিন্তু আবারও সেই ভি। ঠিক আছে? তাহলে আমাদেরকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে দেখো মিশ্রণের মোট চাপ কত হবে? P is equal to what? ঠিক আছে? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে P সমান P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি মানগুলো বসাই তাহলে দেখো PV প্লাস PV ডিভাইডেড বাই V। ঠিক আছে? PV প্লাস V ডিভাইড বাই V1 প্লাস V2। তাহলে V প্লাস V অ্যাকচুয়ালি। তাহলে দেখো হচ্ছে 2PV ডিভাইড বাই 2V। তাহলে 2 2 কাটা, তাহলে VV কাটা, তাহলে P সমান অ্যাকচুয়ালি P হচ্ছে। ঠিক আছে? P সমান অ্যাকচুয়ালি P। তাহলে আমাদের কারেক্ট ফাইনাল চাপ যদি বলি আমরা, তাহলে ফাইনাল চাপটা এটাকে আমরা P প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি। P প্রাইম সমান সমান আল্টিমেটলি আমাদের উত্তর হচ্ছে P। তো এই ফর্মুলাটা তুমি যদি এপ্লাই করো এবং এই ভ্যালুগুলো বসাও তাহলে দেখবা খুব সহজেই তুমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। খুবই ইজি। ওকে? পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। একটি নির্দিষ্ট গ্যাসের জন্য P সমান K ডিভাইড বাই V অর্থাৎ বয়েলের সূত্র। যদি T স্থির থাকে এখানে P চাপ, V আয়তন, T হচ্ছে তাপমাত্রা এবং K সমান ধ্রুবক। এমন তো অবস্থায় নিচের কোনটি সঠিক নয় বলেছে। ঠিক আছে? কোনটি সঠিক নয়? তাহলে আমাদের এখানে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে আয়তাকার অধিবৃত্তীয় রেখা প্রকাশ করে। তো আমরা যদি দেখি PV ভার্সেস P তাহলে PV সমান K x অক্ষের মূলবিন্দুগামী সরলরেখা, x অক্ষের সমান্তরাল সরলরেখা। এটা সত্য। যদি আমরা ইনভার্স করে দেই তাহলে y is equal to mx হয়ে যাবে, মূলবিন্দুগামী সরলরেখা হয়ে যাবে। কোন একটাকে যদি আমরা ইনভার্স করে দেই 1 ডিভাইড বাই p তাহলে এটাও সত্য। তারপর p ভার্সেস v যদি করি তাহলে আয়তাকার অধিবৃত্তীয়, এটাও সত্য। p ভার্সেস v যদি করি তাহলে না, এইটা হচ্ছে মিথ্যা।
টি ভার্সেস ভি এর গ্রাফটা হচ্ছে অধিবৃত্তীয় শেপের। তোমরা বল, চার্জ এবং চাপের যে গ্রাফগুলো রয়েছে সেটা তোমরা দেখেছো। যেখান থেকে আমরা কয়েকটা স্টেপের মাধ্যমে গ্রাফ করতে পারি। গ্রাফ ড্র করার কয়েকটা স্টেপ রয়েছে। ১ম এ আমাদের স্বাধীন এবং অধীন চলক আইডেন্টিফাই করতে হয়। এক্স অক্ষের দিকে স্বাধীন চলক, ওয়াই অক্ষের দিকে অধীন চলক স্থাপন করতে হয়। এরপর আমাদের যে ইকুয়েশনটা দেওয়া থাকে, যার মধ্যে আমাদের যে সম্পর্ক দেওয়া থাকে তাদের মধ্যে একটা ইকুয়েশন চিন্তা করতে হয় এবং আমাদের যে চলকগুলো রয়েছে, অধীন চলককে বামে রেখে বাকি সবাইকে ডানে নিয়ে যেয়ে আমাদের একটা শেপ বের করতে হয়। এটা কি বৃত্তীয়, মূলবিন্দুগামী সরলরেখা, নাকি শুধু সরলরেখা, নাকি বৃত্তীয়, নাকি অধিবৃত্তীয়, কোন ধরনের সমীকরণ? সেই শেপটা বের করে ফাইনালি আমাদের গ্রাফটা ড্র করতে হয়। এবং কখনো, কখনো তোমরা দেখেছো যে আমাদের নোটেশন দিতে হয়। যে আমাদের স্থির অবস্থায় যেটা থাকে, যে রেখাটা আমরা পাই সেটা সমচাপীয় হতে পারে, সমতাপীয় হতে পারে, হ্যাঁ? সম আয়তনীয় হতে পারে, আইসোবারীয়, আইসোকোরীয়, আইসোথার্মাল রেখা হতে পারে। যেখান থেকে আমাদের কখনো, কখনো কিন্তু নোটেশন দিতে হয়। যেটা তোমরা অলরেডি হয়তো দেখেছো বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন সলভ করতে যেয়ে। তো আশা করছি প্রশ্নটা তোমরা ইজিলি বুঝতে পেরেছো। পরের প্রশ্নে চলে যাচ্ছি। এক অ্যাটমসফিয়ার চাপে এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় কয়েকটি পাথর টুকরা সহ একটা গ্যাসের আয়তন 250 ml হয়। তাপমাত্রা অপরিবর্তিত রেখে আ চাপকে ৩ গুণ করা হলো। ওই পাথর টুকরা সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে ১২০ ml হয়। পাথর টুকরাগুলির আয়তন কত? ঠিক আছে? একটি নির্দিষ্ট আ তাপমাত্রায় কয়েকটি পাথর টুকরা সহ একটি গ্যাসের আয়তন। দেখো তাপমাত্রা কিন্তু অপরিবর্তিত রাখা হইছে। তো এখানে ধরো যদি তাপমাত্রা থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানেও কিন্তু তাপমাত্রা সেইম আছে। সো আমরা ডাটাগুলো নিয়ে যদি একটু কাজ করি, তাহলে দেখো ডাটাগুলো নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের P1 সমান 1 অ্যাটমসফিয়ার, হ্যাঁ? P2 সমান কত? আমাদের চাপ ৩ গুণ হয়ে গেছে। তাহলে 3P, তার মানে অ্যাকচুয়ালি 3 অ্যাটমসফিয়ার হয়ে গেছে। কারণ আমাদের ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ? তাহলে আমরা যদি বলি T1 সমান ২৭৩ কেলভিন, হ্যাঁ? তাহলে T2 সমান, যেহেতু তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে, ২৭৩ কেলভিন। আর পাথরের টুকরা সহ আমাদের একটি গ্যাসের আয়তন দেওয়া আছে। তোমরা একটু খেয়াল করে দেখো। পাথর টুকরা সহ একটি গ্যাসের আয়তন। তাহলে গ্যাসের আয়তনটা আমাদের দেখো এই যে ২৫০ ml, এটা কিন্তু শুধু গ্যাসের আয়তন না। ঠিক আছে? এটা কিন্তু শুধু গ্যাসের আয়তন না। আমরা যদি ধরে নেই, ধরি পাথর টুকরার আয়তন, পাথর টুকরার আয়তন, আয়তন সমান x ml। ঠিক আছে? তাহলে আমরা যদি এবার বলি যে গ্যাসের আয়তন, ঠিক আছে? তোমরা একটু চিন্তা করে দেখো যে আমাদের গ্যাসের আয়তন, শুধুমাত্র গ্যাসের প্রাথমিক আয়তন। তাহলে আমাদের পাথরের আয়তনটা বাদ যাবে কত থেকে? ওই ২৫০ থেকে। ২৫০ মাইনাস x এত ml। এবার গ্যাসের চূড়ান্ত আয়তন যদি বলি, ওই যে পরিবর্তিত হয়ে যাচ্ছে, দেখো হ্রাস পেয়ে কতটুকু হচ্ছে? গ্যাসের চূড়ান্ত আয়তন সমান ১২০ মাইনাস x ml। আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে। আমাদের সেই পরিচিত ফর্মুলা আছে। পরিচিত ফর্মুলাটা হচ্ছে P1 V1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 ডিভাইড বাই T2। তাহলে P1 এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু V1 এর ভ্যালু কত? ২৫০ মাইনাস x, T1 হচ্ছে ২৭৩ ইজ ইকুয়াল টু P2 মানে হচ্ছে ৩২০ মাইনাস x ডিভাইডেড বাই ২৭৩। অতএব x ইজ ইকুয়াল টু ৫৫ ml। ঠিক আছে? x এর ভ্যালুটা হচ্ছে ৫৫ ml এবং এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কারণ বাকি সবগুলো ডাটা দেওয়া আছে, শুধুমাত্র একটা ডাটা দেওয়া নাই। তাহলে সেই ডাটাটাই কিন্তু খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। সো তোমাদেরকে কিন্তু শুধুমাত্র এই পার্টটা একটু ভালোমতো মাথায় রাখতে হবে যে এইখানে কি বলা হইছে। হ্যাঁ? এই যে এখানে কি বলা হইছে এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। যে পাথরের টুকরা সহ আমাদের যে গ্যাসের ভলিউম দেওয়া আছে সেটা তুমি কিভাবে ক্যালকুলেট করবা। ঠিক আছে? অনেক ইজি একটা ম্যাথ, আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারলাম। পরম শূন্য তাপমাত্রায় কি হয়? বইয়ের ১৩-১৪ সেশনের একটা প্রশ্ন। পরম শূন্য তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। ঠিক আছে? থিওরিটিক্যালি কিন্তু, অর্থাৎ -২৭৩ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এক্সাক্টলি -২৭৩.১৬ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন কিন্তু তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। যেমন দেখো -২৭৩ ডিগ্রি সেন্টিগ্রেড সমান ওবাইদুল কাদের। ঠিক আছে? ওকে। তাহলে গ্যাসের আয়তন কি হয়ে যায়? তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। ঠিক আছে? এবং তোমরা চার্লসের সূত্র থেকে কিন্তু এটা দেখতে পারো যে VT সমান V0 1 প্লাস
টি ডিভাইড বাই 273, তাহলে এখানে তুমি যদি টি এর ভ্যালুটা বসাও 1 মাইনাস 273 ডিভাইড বাই 273, কারণ দেখো, চিন্তা করে দেখো, এই যে আমাদের টি এর ভ্যালু, পরমাণু তাপমাত্রার ভ্যালু কত, মাইনাস 273, তাহলে এটা কাটাকাটি হয়ে যায়, ভি নট 1 মাইনাস 1, তাহলে আলটিমেটলি 0, ভিটি এর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ পরমাণু তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়ে যায়। কখনো কখনো এটা রিটেন টেস্টে আসতে দেখা যায়, তোমরা চাইলে এটা মাথায় রাখো। 100 সেন্টিমিটার কিউব গ্যাসের আয়তন 20% বৃদ্ধি করা হলো, তার মানে এটা হচ্ছে আমাদের ভি1, 20% বর্ধিত করা হলো, চাপের কোনো পরিবর্তন হলো না। প্রারম্ভিক তাপমাত্রা দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, কত তাপমাত্রা উত্তপ্ত করা হয়েছিল, তার মানে আমাদের এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের ভি1 এর ভ্যালু দেওয়া আছে 100 কিউবিক সেন্টিমিটার, 100 কিউবিক সেন্টিমিটার। হ্যাঁ, এরপর 20% যখন বাড়ানো হলো তখন কি হলো, তখন 120 সেন্টিমিটার কিউব হয়ে গেল। তারপর টি1 এর ভ্যালু দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন, এবং চূড়ান্ত যেই তাপমাত্রা সেটা আমাদেরকে বের করতে হবে টি2। ঠিক আছে, টি2 আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি ফর্মুলা বসাই, ভিটি ভি1 ডিভাইড বাই ভি2 ইজ ইকুয়াল টু টি1 ডিভাইড বাই টি2, তাহলে আমরা ভি1 এবং ভি2 এর ভ্যালুগুলো যদি বসাই, 100 120 ইজ ইকুয়াল টু টি1 হচ্ছে 298 ডিভাইড বাই টি2। তো আমরা প্রথমে অ্যাকচুয়ালি এটা যদি ক্যালকুলেট 357 কেলভিন, এরপর আমরা ডিগ্রি সেলসিয়াসে কিন্তু এটা বের করতে পারি। ডিগ্রি সেলসিয়াসে বের করলে হবে 84.6 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, রুয়েট 2011 বার সেশনে একটা প্রশ্ন সলভ করব। নির্দিষ্ট চাপে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন 1.85 ইন্টু 10⁻² মিটার কিউব হলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তন কত হবে? তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো জাস্ট একটু বসাইতে হবে। আমরা দেখতে পাচ্ছি টি1 এর ভ্যালু হচ্ছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, তাহলে এটা করলে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 546 কেলভিন। ঠিক আছে, এরপর যদি টি2 এর কথা বলি, টি2 কত? টি2 হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 298 কেলভিন। হ্যাঁ, তারপর আমাদের ভি1 এর ভ্যালু দেওয়া আছে 1.85 ইন্টু 10⁻², এবং ভি2 কত আয়তন হবে, ভি2 ইজ ইকাল টু হোয়াট? তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে টি এবং ভি, তাহলে টি1 ডিভাইড বাই টি2 ইজ ইকুয়াল টু ভি1 ডিভাইডেড বাই ভি2। ঠিক আছে, গেলুসাকের চাপের সূত্র, তাহলে টি1 546 ডিভাইড বাই 298 ইজ ইকুয়াল টু ভি1 এর ভ্যালু হচ্ছে 1.85 ইন্টু 10⁻² ডিভাইডেড বাই ভি2, 0.01 মিটার কিউব। সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, জাস্ট আমাদের ক্যালকুলেটটা করতে হবে, ফর্মুলাটা ইনপুট করে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 38.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস সিলিন্ডারের চাপ 6 অ্যাটমসফিয়ার, তা আগুনে নিক্ষেপ করলে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিস্ফোরিত হয়, এটি সর্বোচ্চ কত চাপ সহ্য করে? তাহলে সেম কথা, এইটা হচ্ছে আমাদের টি1, এইটা হচ্ছে আমাদের টি1, হ্যাঁ, তারপর এইটা হচ্ছে আমাদের টি2, এবং আমাদের পি2 বের করতে হবে। তাহলে টি1 ইজ ইকুয়াল টু 38.5 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, তাহলে 273 যোগ করলে 3 3 6, তাহলে দেখা যাবে 7 8 3 10, তাহলে 303 আর 8 311.5 কেলভিন, কারণ 273 এর সাথে আমরা যদি 38 যোগ করি, 8 3 11 1, 3 আর 7 10, আর 1 11, আর 2 আর 1 3, ঠিক আছে, 311.5 কেলভিন। এরপর টি2 ইজ ইকুয়াল টু 350 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, 623 কেলভিন, 273 যোগ করলে হবে। এরপর আমরা যদি পি1 দেখি, পি1 হচ্ছে 6 অ্যাটমসফিয়ার, এবং পি2 যদি বলি, পি2 ইজ ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি, তাহলে দেখো যে আমাদের টি এবং পি এর মধ্যে সম্পর্ক কি, পি1 ডিভাইড বাই পি2 সমানুপাতিক সম্পর্ক, ইজ ইকুয়াল টু টি1 ডিভাইড বাই টি2। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই, তাহলে 6 ডিভাইড বাই পি2 ইজ ইকুয়াল টু টি1 এর ভ্যালু হচ্ছে 311.5 ডিভাইড বাই টি2 কত, 623। এখান থেকে আমরা পি2 ক্যালকুলেশন করলে উত্তরটা পেয়ে যাব 12 অ্যাটমসফিয়ার। সো আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে নান, তাহলে আমাদের 12 অ্যাটমসফিয়ার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো সেক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সারটা কিন্তু নাই। এটা রিটেন এমসিকিউ দুইটার জন্যই বেশ গুরুত্বপূর্ণ। 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকবে?
ঠিক আছে, অণু থাকবে। সো এটা আমাদেরকে বের করতে বলেছে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকবে। এটা আমরা কিভাবে বের করতে পারি? n is equal to w divided by m is equal to n divided by na। এটা হচ্ছে গ্রামের সাথে সম্পর্কিত, এটা অণুর সাথে সম্পর্কিত। ফাইন। তাহলে w divided by m যদি করি তাহলে 5 divided by 44 is equal to n divided by 6.02 into 10 to the power 23। এক্ষেত্রে n এর ভ্যালু 6.84 into 10 to the power 18, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো এখানে আমাদের জাস্ট এই যে মোলের যে ফর্মুলাটা সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করলেই আমরা এই ধরনের ম্যাথ সলভ করে ফেলতে পারবো। পরের ম্যাথ, একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত? একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত? আমরা জানি কোনো একটা গ্যাসের 1 মোলের ভর, 1 মোল এর ভর তার আণবিক ভর, তাই না? 1 মোলের ভর সমান কার্বন ডাই অক্সাইডের জন্য 44 গ্রাম, তাই না? তাহলে যদি বলি 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি অণুর ভর হচ্ছে 44 গ্রাম, রাইট? তাহলে একটি অণুর ভর কত? অতএব একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর হচ্ছে 44 ডিভাইড বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত 7.305 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 এত গ্রাম। সো দেখো জাস্ট একটা লাইন, আমরা চাইলে ঐকিক নিয়ম ছাড়াও ম্যাথটা করতে পারতাম, ঠিক আছে? জাস্ট অণুর ভরটা আমাদের এখানে বের করতে হচ্ছে। এসটিপিতে 2.5 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু বিদ্যমান? ঠিক আছে, আয়তন দেওয়া আছে এবং অণু বলেছে। তাহলে দেখো আমরা যেটা করতে পারি, ভি ডিভাইড বাই 22.4 লিটার, এসটিপিতে যেহেতু এন ডিভাইড বাই এন এ। তাহলে এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা এভাবে বসাতে পারি, 2.5 ডিভাইড বাই 22.4 ইজ ইকুয়াল টু কতটি অণু বলেছে এন, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 6.72 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো আমাদের কারেক্ট আনসার আমরা পেয়ে গিয়েছি, দেখো খুবই ইজিলি। আমরা পরের এমসিকিউতে চলে যাচ্ছি। প্রমাণ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন গ্যাস ধারণ করি একটি বেলুনের আয়তন এত সেন্টিমিটার কিউব, উক্ত বেলুনে কতটি হাইড্রোজেন গ্যাসের অণু আছে? দেখো ম্যাথটা অনেক বড় মনে হচ্ছে তোমাদের দেখে, কিন্তু ফর্মুলা কিন্তু সেম। দেখো আয়তন দেওয়া আছে, তাহলে আয়তন দেওয়া থাকলে ভি ডিভাইড বাই 22.4 লিটার, হ্যাঁ, ইজ ইকুয়াল টু কত? এন ডিভাইড বাই এন এ। ঠিক আছে, এন ডিভাইড বাই এন এ। তাহলে ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 3.22 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। কোন এককে আছে? কিউবিক সেন্টিমিটার। তাহলে চাইলে নিচের লিটারকেও কিউবিক সেন্টিমিটার নিয়ে যেতে পারি। তাহলে কত করতে হবে? 22,400। তোমাদের একটা জিনিস শেখায় দেখো, যেটা তোমাদের জন্য খুবই জরুরি, হ্যাঁ, যে কনভার্সন গুলো কিভাবে করতে হয়। 1 মিটার কিউব সমান 10 টু দি পাওয়ার কিউব ডেসিমিটার কিউব সমান 10 টু দি পাওয়ার কিউব লিটার সমান 10 টু দি পাওয়ার 6 মিলিলিটার সমান 10 টু দি পাওয়ার 6 কিউবিক সেন্টিমিটার সমান 10 টু দি পাওয়ার 6 সিসি। সব কনভার্সনগুলো একসাথে তোমাদেরকে লিখে দিলাম, হ্যাঁ। এটা কিন্তু তোমাদের জন্য খুবই জরুরি এবং লাগবে, কোনটা থেকে কোন একটা কনভার্সন করতে গেলে এটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে। এখন আমরা কই থেকে যেতে চাই? এখন আমরা যেতে চাই লিটার থেকে কিউবিক সেন্টিমিটারে। লিটার থেকে তুমি যদি কিউবিক সেন্টিমিটারে যেতে চাও তাহলে 10 টু দি পাওয়ার কিউব দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? অথবা তুমি লিটার থেকে মিটার কিউবে আসতে চাও তাহলে 10 টু দি পাওয়ার কিউব দ্বারা ভাগ করতে হবে। ডেসিমিটার কিউব এবং লিটার হচ্ছে সেম, আবার মিলিলিটার এবং কিউবিক সেন্টিমিটার এবং সিসি সেম। সেই ক্যালকুলেশনগুলো কিন্তু মাথার মধ্যে ঢুকাতে হবে। এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লিউ ডিভাইড বাই এমভি দিয়ে যে ম্যাথটা করো, ওইখানকার ভি হচ্ছে কিন্তু মিলিলিটার বা কিউবিক সেন্টিমিটার বা সিসি সেম, হ্যাঁ। আবার এস ইজ ইকুয়াল টু এন ডিভাইড বাই ভি যেটা করো, ওই ভিটা কিন্তু লিটার, হ্যাঁ, লিটার। একটু খেয়াল রাখতে হবে এগুলো। তাহলে এটা ইজ ইকুয়াল টু, আমরা যদি বলি এন ডিভাইড বাই এন এ, এর ভ্যালু হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে অতএব এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 8.6580 ইন্টু 10 টু দি পাওয়ার 13। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? বেশ ইজি। এই ফর্মুলাটা দিয়ে অনেকগুলো ম্যাথ আমরা করেছি অলরেডি, জাস্ট আমাদের সেম ফর্মুলাটা দিয়ে কিন্তু ম্যাথটা করতে হচ্ছে। রুয়েট 2013-14 সেশনের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1.5 বার চাপে একটি গ্যাস এত মিটার কিউব আয়তন দখল করে, যদি গ্যাসের চাপ এতবার সংকুচিত করার ফলে আয়তন দখল করে, তবে গ্যাসের শেষ তাপমাত্রা বাহির করো, ঠিক আছে? তো আমরা ডাটাগুলো যদি একটু লিখে ফেলি, তাহলে দেখো ডাটাগুলো আমরা সুন্দর মতো একটু লিখে ফেলতে চাই। আমাদের T1 সমান 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমরা লিখতে পারি 293 কেলভিন, ঠিক আছে? P1 সমান কত? P1 সমান 1.5 বার, ঠিক আছে? এরপর V1 সমান 0.1 মিটার কিউব, ফাইন।
এরপর গ্যাসের চাপ যদি অর্থাৎ P2 সংকুচিত করে করা হলো 7.5 বার, হ্যাঁ, এরপর হচ্ছে V2 আয়তন হচ্ছে 0.04 মিটার কিউব। যেহেতু দুইটা চাপ সেম এককে আছে, চেঞ্জ করার কোনো দরকার নাই। ঠিক আছে, আমাদের শেষ তাপমাত্রা বাহির করতে বলেছে T2 ইজ ইকাল টু হোয়াট। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের সেই পরিচিত ফর্মুলা, সমন্বিত ফর্মুলা P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 ডিভাইড বাই T2। ঠিক আছে, তাহলে আমাদের ভ্যালুগুলো যদি আমরা একটু বসাই, 1.5 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 293 ইজ ইকুয়াল টু P2 এর ভ্যালু হচ্ছে 7.5 ইন্টু V2 এর ভ্যালু হচ্ছে 0.04 ডিভাইডেড বাই T2। অতএব T2 ইজ ইকুয়াল টু 586 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে 586 কেলভিন, কেলভিন আমরা এটাকে যদি ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাই তাহলে 313 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বেশ ইজি একটা ম্যাথ, তোমরা জাস্ট একটু ক্যালকুলেট করে চিন্তা ভাবনা করলেই দেখবা খুব ইজিলি এগুলোর অ্যান্সার বের করে ফেলতে পারছো। ঠিক আছে, তো এই যে দেখো, জাস্ট আমাদের কনসেপ্টটা হচ্ছে এই সমন্বিত ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতে হবে। সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের অবস্থা কোনটি? হ্যাঁ, সন্ধি তাপমাত্রার উপরে চাপ দিয়ে, হ্যাঁ, যে তাপমাত্রার উপরে কোনো একটা পদার্থকে চাপ দিয়ে বা কোনো একটা গ্যাসকে চাপ দিয়ে তরলে পরিণত করা যায়, সেই তাপমাত্রাকে সন্ধি তাপমাত্রা বলে। মানে যে তাপমাত্রার উপরে কোনো একটা গ্যাসকে চাপ দিয়ে তরলে পরিণত করা যায়, তাহলে ওই তাপমাত্রার নিচে গ্যাসীয় অবস্থা অর্থাৎ বাষ্প অবস্থা। যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে এই তাপমাত্রাটা কত? 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই তাপমাত্রার উপরের যে কোনো তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে অতিরিক্ত চাপ দিয়ে তরলে পরিণত করা যায়, কিন্তু এই তাপমাত্রার নিচে কার্বন ডাইঅক্সাইডের অবস্থা হচ্ছে গ্যাসীয় অবস্থা। খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন। প্রমাণ তাপমাত্রা ও চাপে নিচের কোন গ্যাসটির মোলার আয়তন সবথেকে বেশি? তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাভোগাড্রোর কনসেপ্ট অনুযায়ী প্রমাণ তাপমাত্রা এবং চাপে প্রতিটা গ্যাসের মোলার আয়তন সেম। প্রতিটা গ্যাসের মোলার আয়তন সেম, মানে প্রতিটা গ্যাসের মোলার আয়তন প্রমাণ তাপমাত্রা এবং চাপে 22.4 লিটার। তাহলে কোনোটারই কম বা বেশি হবে না, প্রত্যেকটারই সেম। প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন হচ্ছে একদম সেম। ঠিক আছে, নিচের কোনটিতে প্রমাণ বায়ুচাপে তাপ দিয়ে তরলে পরিণত করা যায় না? তরলে পরিণত করা যায় না। খাবার লবণ, CuCl2 লোহা, ন্যাপথলিন। কারণ এটা ঊর্ধ্বপাতিত হয়। ঠিক আছে, ঊর্ধ্বপাতিত হয়। ঊর্ধ্বপাতিত পদার্থ কারা? কর্পূর, গন্ধক, ন্যাপথলিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এরা সবাই হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এরা কঠিন অবস্থা থেকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়, এরা কিন্তু তরলে পরিণত করা যায় না, এদেরকে তরলে পরিণত করা যায় না। বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন, একটু খেয়াল রাখতে হবে তোমাদের। 50 গ্রাম পটাশিয়াম পার ক্লোরেটকে হবে অ্যাকচুয়ালি উত্তপ্ত করলে প্রাপ্ত অক্সিজেন এসটিপি তে আয়তন কত হবে? একটু খেয়াল করে দেখো, KClO3 এটাকে ভাঙলে আমরা পাবো 2KCl প্লাস 3 অক্সিজেন, তাহলে এটা হবে। ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে এক্ষেত্রে ক্যালকুলেট করা ভর, এটা তাই না, এত গ্রাম, তাহলে 245 গ্রাম এবং অক্সিজেনের আয়তন, তাই না, 22.4 লিটার, 3 ইন্টু 22.4 লিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কিভাবে বসাবো? ফর্মুলাটা বসাবো হচ্ছে W ডিভাইড বাই M ইজ ইকুয়াল টু V ডিভাইড বাই 22.4 লিটার। ঠিক আছে, V ডিভাইড বাই 22.4 লিটার। তাহলে আমাদের কি বের করতে হবে? প্রাপ্ত অক্সিজেনের এসটিপি তে আয়তন কত হবে? ঠিক আছে, এখানে হচ্ছে এটা ইন্টু 3 হবে। তাহলে W এর ভ্যালু কত? 50। 50 ডিভাইড বাই 245 ইজ ইকুয়াল টু V ডিভাইড বাই 22.4 ইন্টু 3। এটা ক্যালকুলেট 13.70 এত লিটার। তো এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তুমি চাইলে ঐকিক নিয়মে করতে পারো অথবা এভাবেও চাইলে ম্যাথটা সলভ করে ফেলতে পারো, বেশ ইজি। আর এখানে হচ্ছে আমাদের আণবিক ভরটা একটু বের করে নিতে হবে। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু স্টয়কিওমেট্রিক কনসেপ্ট দিয়ে মাঝে মধ্যে দিয়ে দেয়, একটু খেয়াল রাখতে হবে তোমাদের। 28 গ্রাম নাইট্রোজেনের জন্য আদর্শ গ্যাস সমীকরণ নিচের কোনটি? বুয়েট প্রিলি 2020-21। আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে PV is equal to nRT। 28 গ্রাম নাইট্রোজেন মানে আমরা জানি N is equal to W divided by M। গ্রামে প্রকাশিত ভর 28 এবং আণবিক ভরও 28, N is equal to 1। তাহলে এখানে যদি N is equal to 1 হয়ে যায় তাহলে PV is equal to RT। এটাই হচ্ছে আমাদের
আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজিক্যাল টু আরটি। ঠিক আছে, আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি ইজিক্যাল টু আরটি। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোন যৌগের ঘনত্ব এত গ্রাম পার লিটার, চাপ 1 অ্যাটমসফিয়ার এবং তাপমাত্রা এত হলে আণবিক ভর কত হবে? বুয়েট প্রিলি 2020-21 এসেছে। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ডি এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের পি এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের টি এর ভ্যালু। ঠিক আছে, আণবিক ভর কত বলেছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা আমাদের যে আদর্শ গ্যাস সমীকরণ আছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি দেখো। পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আরটি। ঠিক আছে, এবার আমরা যদি এটা করি পিএম ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই ভি আরটি। ঠিক আছে, দেখো ডি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই ভি, একক আয়তনের ভরকে কিন্তু ঘনত্ব বলা হয়ে থাকে। একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এটাকে এম দ্বারাও প্রকাশ করা হয়, যেটা তোমরা এই যে এভাবেও মনে রাখতে পারো। দেখো এই যে এভাবে, উপরের পার্টটা এম, নিচের পার্টটা হচ্ছে ভি, এটাই হচ্ছে ডি। ঠিক আছে, ডি ইজ ইকুয়াল টু এম ডিভাইড বাই ভি। এমও যা, স্মল এমও যা, ডাব্লিউও তাই। তাহলে দেখো এখানে তাইলে আমরা ডাব্লিউ ডিভাইড বাই ভি এর পরিবর্তে ডি লিখতে পারি। তাহলে পিএম ইজ ইকুয়াল টু ডিআরটি। তাহলে অতএব দেখো আমাদের কি বের করতে হবে, এখানে আমাদের বের করতে হবে হচ্ছে আণবিক ভর। m is equal to dRT divided by p। তাহলে d এর ভ্যালু দেওয়া আছে কত? 1.98, হ্যাঁ, ইনটু r, যেহেতু অ্যাটমসফিয়ারে আছে লিটার অ্যাটমসফিয়ার, তাহলে 0.0821। p এর ভ্যালু দেওয়া আছে 298 কেলভিন এবং p এর ভ্যালু দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার। সো এটা ক্যালকুলেট করলে আমরা মূলত আমাদের অ্যানসারটা পেয়ে যাব। ঠিক আছে, 48.4 গ্রাম। সো কারেক্ট আনসার হচ্ছে 48.4 গ্রাম। বেশ ইজি এবং কনসেপচুয়াল একটা প্রশ্ন। একটি পাত্রে কক্ষ তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 2 গ্রাম হাইড্রোজেন 16 গ্রাম অক্সিজেন আছে, পাত্রটির আয়তন কত? ঠিক আছে, দুটো জিনিস আছে, একটা হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন আর আরেকটা হচ্ছে 16 গ্রাম অক্সিজেন আছে। তাহলে এই দুইটার জন্য আমাদের মোল সংখ্যা প্রথমে বের করতে হবে। এন অফ হাইড্রোজেন সমান 2 ডিভাইড বাই 2, তাহলে হচ্ছে 1 মোল। হ্যাঁ, এন অফ অক্সিজেন সমান 16 ডিভাইড বাই 32 সমান 0.5 মোল। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমাদের চিন্তা করতে হবে যে আমাদের চাপ কত দেওয়া আছে। P সমান 1 অ্যাটমসফিয়ার, আবার T দেওয়া আছে কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস 298 কেলভিন। ঠিক আছে, আচ্ছা ফাইন। এবার আয়তন V বলেছে, V ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে R এর ভ্যালু যেহেতু অ্যাটমসফিয়ার 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। ঠিক আছে, এখন আমাদের ফর্মুলাটা বসাই দিলেই হয়ে যাবে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো দেখো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখন এন মানে কি? এই এন মানে হচ্ছে এন হাইড্রোজেন প্লাস এন অক্সিজেন। তাহলে আমরা বের করব কি? আমরা বের করব ভি। তাহলে এনআরটি ডিভাইডেড বাই পি। তাহলে এন এর ভ্যালুটা কত হবে? এন এর ভ্যালুটা হবে হচ্ছে 1 প্লাস 0.5। ঠিক আছে, ওই যে এন হাইড্রোজেন প্লাস এন অক্সিজেন ইন্টু 0.0821 ইন্টু 298 কেলভিন। ঠিক আছে, ডিভাইডেড বাই পি এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 36.7 লিটার। ঠিক আছে, 36.7 লিটার পাবো আমরা। সো কারেক্ট আনসার হচ্ছে 36.7 লিটার। বেশ ইজি একটা ক্যালকুলেশন। সো দেখো সহজে আমরা এটা সমাধান করে ফেলতে পারলাম। একজন লোক এক নিঃশ্বাসে 0.2 লিটার বায়ু গ্রহণ করে, যার তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 1 অ্যাটমসফিয়ার। লোকটি একবারে কতগুলো গ্যাস অণু গ্রহণ করে? কতগুলো গ্যাস অণু গ্রহণ করে? তাহলে দেখো এখানে বাকি ভ্যালুগুলো দেওয়া রয়েছে, আমাদের এখানে একটু চিন্তা করতে হবে। দেখো এটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে এন ইজ ইকুয়াল টু পিভি ডিভাইড বাই আরটি। বলেছে কতগুলো গ্যাস অণু, তাহলে এন এর পরিবর্তে কি লিখতে পারি? এন ডিভাইড বাই এন এ লিখতে পারি, পিভি ডিভাইড বাই আরটি। অতএব এন ইজ ইকুয়াল টু পিভি ডিভাইড বাই আরটি ইন্টু এন এ। তাহলে এবার ভ্যালুগুলো বসাই চলো। তাহলে দেখো ভ্যালুগুলো বসাইতে গেলে পি এর ভ্যালু হচ্ছে কত? 1 অ্যাটমসফিয়ার। ভি এর ভ্যালু লিটারে কত? 0.2 লিটার। এন এর ভ্যালু কত? 6.02 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে,
এবার আর এর ভ্যালু কত? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার বায়ুচাপে। টি এর ভ্যালু কত? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 300 কেলভিন, রাইট? এটা 4.89 ইন্টু 10⁻21। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে বি। কনসেপ্ট অ্যাপ্লাই করলেই দেখবা এই ধরনের ম্যাথ সলভ হয়ে যাচ্ছে। নিচের কোনটি চাপের একক নয়? নিউটন পার মিটার স্কয়ার এবং প্যাসকেল সেম, অ্যাটমসফিয়ার সেম, টর বার সেম, কিন্তু লিটার অ্যাটমসফিয়ার এটা চাপের একক নয়। সো আমাদের চাপের কি কি একক রয়েছে? অ্যাটমসফিয়ার, মিলিমিটার পারদ-চাপ, সেন্টিমিটার পারদ-চাপ, মিটার পারদ-চাপ, এরপর প্যাসকেল, নিউটন পার মিটার স্কয়ার, কিলো প্যাসকেল, বার, টর, পিএসআই অর্থাৎ পার স্কয়ার ইঞ্চ, কখনো দেখবা পিএসআই লেখা আছে। সো দেখো 10টা এককের কথা বললাম আমি চাপের। সো এই এককগুলো কিন্তু তোমাদেরকে একটু জানা রাখতে হবে, ইভেন তোমাদের কনভার্সন গুলোও জানা থাকতে হবে। ঠিক আছে? ম্যাথ করতে গেলে কিন্তু কাজে লাগবে। বিশ্রামকালে এক ব্যক্তি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 100 কিলো প্যাসকেল চাপে 1 ঘন্টায় 14 লিটার অক্সিজেন গ্রহণ করে। ব্যক্তিটি কত মোল অক্সিজেন গ্রহণ করে? তাহলে এন এর ভ্যালুটা বের করতে হবে। এন ইজ ইকাল টু পিভি ডিভাইড বাই আরটি। তাহলে পি এর ভ্যালু কত? 100 কিলো প্যাসকেল। তাহলে 100 কিলো প্যাসকেল তো নেওয়া যাবে না। হ্যাঁ, 100 কিলো প্যাসকেলকে কিসে নিয়ে যেতে হবে? 100 কিলো প্যাসকেলকে আমাদেরকে নিয়ে যেতে হবে, আমরা যদি বলি তাহলে অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে। তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান 101.325 কিলো প্যাসকেল। ঠিক আছে? তাহলে দেখো আমরা কিলো প্যাসকেলকে অ্যাটমসফিয়ারে নিয়ে আসতে গেলে এটা দ্বারা ভাগ করতে হবে। 101.325 ইন্টু ভি এর ভ্যালু লিটারে কত দেওয়া? 14। আর হচ্ছে 0.0821 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 298 কেলভিন। এটা যদি আমরা 0.57 মোল। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুয়েট 2008-9 সেশনে এসেছে প্রশ্নটা। পরের প্রশ্ন, 277 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার বায়ুচাপে 1.0 লিটার বেলুনে হিলিয়ামের মোল সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে? মোল সংখ্যা নির্ণয় করো। বেশ ইজি বলা যায়। ঠিক আছে? তো এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হচ্ছে 550 কেলভিন। এটা হচ্ছে আমাদের পি, এইটা হচ্ছে আমাদের টি, এরপর এটা হচ্ছে আমাদের ভি। মোল সংখ্যা মানে এন বের করতে হবে। তাহলে এন ইজ ইকুয়াল টু পিভি ডিভাইড বাই আরটি। পি এর মান অবশ্যই হইতে হবে, অ্যাটমসফিয়ার এককে। হ্যাঁ, ভি এর মান অবশ্যই হইতে হবে লিটারে। তাহলে আর এর মান লিটার বায়ুচাপ এককে নিতে পারবো। পি এর ভ্যালু হচ্ছে 1, ভি এর ভ্যালু হচ্ছে 1, 0.0821 এবং টি হচ্ছে 550 কেলভিন। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0.022 এত মোল। সো খুবই ইজি ক্যালকুলেশন। সো আমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারলাম। বেশ ইজি একটা ক্যালকুলেশন। নিচের কোনটি সত্য? ভি1 সমান পি এ। ভি এর সাথে পি এর এরকম কোনো সম্পর্ক নাই। টিভি ডিভাইড বাই টি সমান ডাব্লিউ ডিভাইড বাই এম আর। এটা একটু ক্যালকুলেট করতে হবে আমাদের। দেখি পিভি ডিভাইড বাই টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই এম মানে এন আর। তাহলে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। তাহলে এটা সত্য। d1 ডিভাইড বাই p1 t1 সমান d2 ইজ ইকুয়াল টু ডি এর সাথে পি এর সম্পর্ক দেখি তো। পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই এম আর টি। তাহলে পিএম ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই ভি আর টি। তাহলে পিএম ইজ ইকুয়াল টু ডি আর টি। ঠিক আছে? তাহলে টি এর সাথে ডি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। টি এর সাথে ডি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। না, এটা হচ্ছে ভুল। তাহলে এরপর ডি এর সাথে পি এর সম্পর্ক সমানুপাতিক। আচ্ছা, এখানে ভুল হচ্ছে, কারণ আমাদের দেখো পি আর টি এর সম্পর্ক কিন্তু সমানুপাতিক, এখানে কিন্তু ব্যস্তানুপাতিক দেখাচ্ছে। পি1 টি1 তো হবে না, কারণ পি এর সাথে টি এর সম্পর্ক যেহেতু সমানুপাতিক, তাহলে পি1 ডিভাইড বাই পি2 টি1 ডিভাইড বাই টি2 হবে। আর1 আর2 ডি2 ডি1 হবে। 3p ডিভাইড বাই এম 3rt 3p ডিভাইড বাই রো হয়। ঠিক আছে? আর 3rt ডিভাইড বাই এম সিআরএমএস রুট মিন স্কয়ার ভেলোসিটি, যেই ম্যাথটা, অর্থাৎ আমাদের গতি শক্তির বা বর্গমূল গড় বর্গবেগের যে ম্যাথ আছে রুট মিন স্কয়ার ভেলোসিটি সিআরএমএস এর ক্ষেত্রে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি। সো কারেক্ট আনসার হচ্ছে বি। ঠিক আছে? ওকে। 300 কেলভিন তাপমাত্রা 0.526 অ্যাটমসফিয়ার চাপে 15 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত?
তাহলে আমাদের এক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই এম আর টি, এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা বের করব আয়তন, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ আর টি ডিভাইড বাই পিএম। তাহলে ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 15, 0.0821, টি হচ্ছে 300 কেলভিন, ডিভাইড বাই পি চাপের ভ্যালু 0.526, ইন্টু এম নাইট্রোজেন গ্যাসের জন্য 28, ক্যালকুলেট করলে 25.05, এটা হচ্ছে আমাদের উত্তর, 25.05 লিটার। ঠিক আছে, পরের ম্যাথে চলে যাব আমরা, বেশ ইজি ম্যাথ ছিল এটা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 অ্যাটমসফিয়ার চাপে 400 ml আয়তনে নাইট্রোজেন গ্যাসের অণু সংখ্যা নির্ণয় করো। অণু সংখ্যা যেহেতু বলেছে আমাদের একটু অ্যাপ্লাই করতে হবে ভিন্নভাবে। PV is equal to nRT, তাহলে n is equal to PV divided by RT। n মানে হচ্ছে n divided by NA is equal to PV divided by RT, তাহলে অতএব n is equal to PV divided by RT into NA। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই। P চাপের ভ্যালু হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, V হচ্ছে 400 ml। ml থেকে আমাদের কিসে আসতে হবে? ml থেকে আমাদের অ্যাকচুয়ালি আসতে হবে লিটারে। ঠিক আছে, তাহলে 1 লিটার সমান 10 টু দি পাওয়ার কিউব ml। তাহলে ml থেকে লিটারে আসতে গেলে 10 ভাগ করতে হবে, তাহলে 0.40 লিটার, কারণ আমাদের 1 ঘর 2 ঘর 3 ঘর 0.4 এ চলে আসতে হবে। লিটার না লিখলে সমস্যা নাই, ঠিক আছে, ওকে ফাইন। এরপর অ্যাভোগাড্রো হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, ঠিক আছে 23। এরপর আমাদের আর এর ভ্যালু 0.0821 ইন্টু টি এর ভ্যালু কত? 298, ঠিক আছে। এটা যদি সলভ করি 9.85 ইন্টু 10 টু দি পাওয়ার 21, সো এত। একবারেই কিন্তু আমরা ম্যাথটা করে ফেলতে পারলাম, শুধুমাত্র তোমাদেরকে এই যে ফর্মুলাটা চিন্তা করতে পারতে হবে। হ্যাঁ, এই টাইপের ম্যাথ কয়েকটা স্টেপে করার দরকার নাই, একবারে করতে পারলেই তোমাদের জন্য অনেক সুবিধা হবে ক্যালকুলেশন করা। -13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1500 ml আয়তনের একটি পাত্রে এত সংখ্যক অক্সিজেন অণু উপস্থিত আছে, গ্যাসের চাপ কত? চাপ কত? ঠিক আছে, চাপ বের করতে বলেছে। তাহলে দেখো আমরা কি জানি, PV is equal to W divided by M RT, রাইট? তো W divided by M না লিখে আমরা nRT লিখতে পারি, nRT। তাহলে N is equal to PV divided by RT, N divided by NA is equal to PV divided by RT। আমাদের বের করতে হবে কি? গ্যাসের চাপ। তাহলে চাপ, তাহলে P বের করব আমরা, P বের করব, তাহলে nRT ডিভাইডেড বাই NA ইন্টু V। তাহলে আমরা ভ্যালুগুলো একটু বসাই। n এর ভ্যালু দেওয়া আছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 22 আর 0.0821, টি এর ভ্যালু দেওয়া আছে -13, তাহলে 260 কেলভিন, কারণ 273 থেকে 13 বাদ দিয়ে দিলে 260 কেলভিন হয়ে যাবে। ঠিক আছে, এরপর যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে Na 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু ভি এর ভ্যালু হচ্ছে 1500 মিলিলিটার, তাহলে 1.5 লিটার, 1.423 অ্যাটমসফিয়ার, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো দেখো বেশ ইজিলি আমরা এটা সলভ করে ফেলতে পারলাম। ওকে, একটি পরীক্ষা কক্ষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 20 মিটার, 10 মিটার এবং 5 মিটার। তাহলে এখান থেকে আমরা একটা আয়তন পেয়ে যাব। কক্ষটিতে কত কিলোগ্রাম বাতাস আছে? বাতাসের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং আণবিক ভর 29। ঠিক আছে, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের কত কিলোগ্রাম বাতাস আছে W এর ভ্যালু বের করতে হবে। তাহলে PV is equal to W divided by M RT। এখানে আমাদের কয়েকটা ডাটা আমরা একটু লিখে নেই। V is equal to 20 into 10 into 5, 50, 200, তার মানে 1000 মিটার কিউব। ঠিক আছে, কক্ষটিতে কত কিলোগ্রাম বাতাস আছে? বাতাসের তাপমাত্রা দেওয়া আছে, তাহলে T is equal to 303 কেলভিন। হ্যাঁ, 303 কেলভিন। M is equal to 29 অবস্থা, তাহলে P is equal to 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার হলে, এটা যেহেতু মিটার কিউবে নিয়েছি তাহলে প্যাসকেলে নেই, 10, 13, 25 প্যাসকেল। তাহলে আর এর মান যেটা নিতে পারবো সেটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। কারণ তাইলে কি হবে? কারণ তাইলে সুবিধা হচ্ছে এটা কিন্তু এসআই এককে নিতে পারলাম, রাইট? এসআই এককে, কারণ এটা প্যাসকেলে, এটা মিটার কিউবে। তাহলে আমরা ভরটা হচ্ছে কিলোগ্রামে পাবো। ঠিক আছে, অটোমেটিক্যালি এই ডাব্লিউটা কিলোগ্রামে পেয়ে যাব। ফাইন,
তাহলে আমাদের বের করতে হবে ডাব্লিউ, ঠিক আছে? তাহলে পিভিএম ডাব্লিউআরটি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিভিএম ডিভাইডেড বাই আরটি, ঠিক আছে? ডাব্লিউ আরটি ডিভাইড বাই পিভিএম, তাহলে পিভিএম ডিভাইড বাই আরটি, ফাইন। পি এর ভ্যালু কত? 10, 13, 25। ভি এর ভ্যালু কত? 1000, ঠিক আছে? 200 ইন্টু 5, ফাইন। এম কত? 29, আর 8.314 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 303, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1166.46 কিলোগ্রাম, ঠিক আছে? তো আমাদের কারেক্ট আনসার হচ্ছে এটা। সো একটু চিন্তা করতে হবে তোমার যে আমরা এই ম্যাথের ফ্রেমটা আসলে কিভাবে সাজাবো। সেই অনুযায়ী তুমি যদি সাজাতে পারো দেখবা খুব ইজিলি সলভ করে ফেলতে পারছো। মনে করো সূর্যের কেন্দ্রে যে গ্যাসগুলো রয়েছে, সূর্যের কেন্দ্রে যে গ্যাসগুলো রয়েছে তাদের গড় আণবিক ভর 2 কেজি, গ্যাসগুলোর ঘনত্ব এবং চাপ যথাক্রমে এত কেজি পার মিটার কিউব, এত প্যাসকেল। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত, কি বের করতে বলেছে। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের আণবিক ভর যেটা বলেছে, গড় আণবিক ভর, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের এম এর ভ্যালু, ঘনত্ব এবং চাপ যথাক্রমে, অর্থাৎ আমাদেরকে ডি দিয়ে দিয়েছে, হ্যাঁ। তারপর এখানে আমাদেরকে বলেছে ঘনত্ব, অর্থাৎ আমাদের এই যে এখানে ডি দিয়ে দিয়েছে এবং এখানে হচ্ছে পি দিয়ে দিয়েছে, টেম্পারেচার বের করতে বলেছে। তাহলে আমরা দেখো যেটা করতে পারি সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই এম আর টি, ঠিক আছে? তাহলে এভাবে লিখতে পারি পিএম ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই ভি আর টি, তাহলে পিএম ইজ ইকুয়াল টু ডিআরটি, ঠিক আছে? তাহলে আমরা বের করব কোনটা? আমরা টেম্পারেচার বের করব। টি ইজ ইকুয়াল টু পিএম ডিভাইড বাই ডিআর। টি এর ভ্যালু হচ্ছে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 10 প্যাসকেল, এসআই এককে নিচ্ছি কিন্তু। এম এর ভ্যালু হচ্ছে 2 কেজি, হ্যাঁ। ডি এর ভ্যালু হচ্ছে 1.5, আর হচ্ছে 8.314। ক্যালকুলেট করলে আমরা উত্তরটা পেয়ে যাব 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এত কেলভিন। সো খুব ইজিলি আমরা কিন্তু দেখো সলভ করে ফেলতে পারলাম। আর এর মানটা এসআই এককে নিয়েছি, বাকি সবকিছুই কিন্তু আমাদের এসআই এককে রয়েছে। কুয়েট 2016-17 সেশনের একটা প্রশ্ন সলভ করব। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব কত হবে? তাহলে দেখো ঘনত্ব বলেছে যেহেতু, তার মানে আমাদের ডি নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে? এন এর পরিবর্তে লিখতে পারি ডাব্লিউ ডিভাইড বাই এমআরটি, হ্যাঁ। এই পাশে থাকলো পিভি, তাহলে আমরা লিখতে পারি পিএম ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই ভিআরটি, এবং ডাব্লিউ ডিভাইড বাই ভি এর পরিবর্তে ডিআরটি লিখতে পারি আমরা, পিএম ইজ ইকুয়াল টু ডিআরটি। তাহলে আমরা ডি বের করব, ডি ইজ ইকুয়াল টু পিএম ডিভাইডেড বাই আরটি। পি এর ভ্যালু কত? পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, হ্যাঁ। তারপর আমরা যদি বলি আণবিক ভর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য 44 গ্রাম, হ্যাঁ। আর এর ভ্যালু যেহেতু অ্যাটমসফিয়ার 0.0821, এবং টি এর ভ্যালু, 0 ডিগ্রি সেলসিয়াস বলেছে 273 কেলভিন। তো এটা যদি সলভ করে ফেলি তাহলে আমরা পাবো 1.960। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের দেখো এটা হচ্ছে গ্রাম, হ্যাঁ, লিটার এককে, গ্রাম পার লিটার এককে আমরা আসলে উত্তরটা পেয়ে যাচ্ছি। বেশ ইজি একটা ক্যালকুলেশন। পরের ম্যাথে চলে যাচ্ছি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব গ্রাম পার লিটার এককে কত? সেম ম্যাথটাই 1.960, হ্যাঁ। এটাই হচ্ছে আমাদের গ্রাম পার লিটার এককে, উত্তরটা পাবো আমরা। 650 মিলিমিটার চাপ ও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 950 ml গ্যাসে কতটি গ্যাসের অণু আছে? ঠিক আছে, গ্যাসের অণু আমাদেরকে বের করতে হবে। গ্যাসের অণু যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে N ইজ ইকুয়াল টু পিভি ডিভাইড বাই আরটি, ঠিক আছে? N মানে হচ্ছে N ডিভাইড বাই NA ইজ ইকুয়াল টু পিভি ডিভাইড বাই আরটি। অতএব N ইজ ইকুয়াল টু পিভি ডিভাইড বাই আরটি ইন্টু NA। তাহলে P এর ভ্যালু কত? 650 mm। আমরা কি জানি 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার পারদ চাপ। তাহলে আমরা এটাকে যদি ভাগ করে ফেলি 650 ডিভাইড বাই 760 মিলিমিটার, তাহলে দেখো আমরা অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছি। তাহলে লিটারে নিয়ে যাব আয়তনকে 950, তাহলে 0.950 লিটার। আর এর ভ্যালু 0.0821 ইন্টু
আমরা যদি ক্যালকুলেট করি টি এর ভ্যালু কত 30 ডিগ্রি, তাহলে 303 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা ক্যালকুলেট করলে উত্তর 0.1972 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। জাস্ট ফর্মুলাটা বসাইলেই অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছি। পরের ম্যাথে চলে যাচ্ছি আমরা। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 98.66 কিলো প্যাসকেল চাপে 0.842 কেজি একটি গ্যাস এত মিটার কিউব আয়তন দখল করে। গ্যাসটির আণবিক ভর কত? এম এর ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, এন ইজ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আরটি, ঠিক আছে। ডব্লিউ ডিভাইড বাই এম ইজ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আরটি, ঠিক আছে। তাহলে আমরা একটু ভ্যালুগুলো বসাবো। এম বের করতে হবে, রাইট, আণবিক ভর। তাহলে ডব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। ডব্লিউ গ্রামে প্রকাশিত ভর কত নিতে হবে আমাদের এক্ষেত্রে? গ্রামে প্রকাশিত ভর দেওয়া আছে হচ্ছে আমাদের 0.842 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব। ডব্লিউ এর ভ্যালু বসিয়ে ফেললাম। হ্যাঁ, আমরা প্যাসকেলে নিয়ে যাব এখান থেকে মিটার কিউবে নিব, তাহলে 8.314, কারণ এসআই এককে নিলাম আমরা। 20 ডিগ্রি সেলসিয়াস 293 কেলভিন, ঠিক আছে। এরপর আমরা যদি ক্যালকুলেট করি বাকি অংশটুকু, হ্যাঁ, তাহলে দেখো আমাদের পি এর ভ্যালু নিব আমরা হচ্ছে, দেখো কিলো প্যাসকেলে দেওয়া আছে, তাহলে প্যাসকেলে নিয়ে যাব আমরা। 98.66 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব প্যাসকেল। তাহলে চাপ প্যাসকেল এবং আয়তন যদি মিটার কিউবে হয়, তাহলে এসআই এককেই তো আমরা আর এর ভ্যালুটা বসাবো। ভি এর ভ্যালু হচ্ছে 0.4। এটা ক্যালকুলেট করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে 51.97 গ্রাম পার মোল, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বেশ ইজি একটা ক্যালকুলেশন, শুধু ফর্মুলাটা প্লট করতে পারলেই হয়ে যাবে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 102 কিলো প্যাসকেল চাপে 250 ml মিথেন গ্যাসের ভর নির্ণয় করো, ঠিক আছে। মিথেন গ্যাসের ভর নির্ণয় করো। বেশ, আমাদেরকে বলেছে ভর নির্ণয় করো, তাহলে ডাব্লিউ বের করতে হবে। ডাব্লিউ ডিভাইড বাই এম ইজ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আরটি। অতএব ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিভিএম ডিভাইডেড বাই আরটি, ঠিক আছে, কারণ আর গুণ করবো ডাব্লিউ আরটি ইজ ইকুয়াল টু পিভিএম। তাহলে যেহেতু ডাব্লিউ বের করবো, পিভিএম উপরে যাবে আরটি। তাহলে পি এর ভ্যালু, পি হচ্ছে 102 কিলো প্যাসকেল, তাহলে আমরা প্যাসকেলে নিয়ে যাব 10 টু দি পাওয়ার কিউব। ফাইন। ভি, যেহেতু প্যাসকেলে নিয়ে যাচ্ছি, আয়তনকে আমাদের অবশ্যই মিটার কিউবে নিয়ে যেতে হবে, ঠিক আছে। অথবা কিলো প্যাসকেলকে আমরা চাইলে অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে পারতাম, ঠিক আছে। তো ডিপেন্ড করছে তুমি আর এর ভ্যালুটা কিসে নিতে চাও। যদি তুমি মিলিলিটারকে, এটাকে তুমি যদি মিটার কিউবে নিতে চাও, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 মিটার কিউব, কারণ এটা অলরেডি কিন্তু আমরা কিসে নিয়ে গেছি, প্যাসকেলে নিয়ে গেছি, তাহলে এটা অবশ্যই মিটার কিউবে নিব। 10 টু দি পাওয়ার 6 ml, তাহলে 250 ইন্টু 10 টু দি পাওয়ার -6 করতে হবে, কারণ এটা দ্বারা যদি গুণ করা হয় তাহলেই কেবল আমরা মিলিলিটার থেকে আমরা মিটার কিউবে চলে আসতে পারছি। আণবিক ভর কত মিথেন গ্যাসের জন্য হচ্ছে 16। ফাইন। আর হচ্ছে 8.314 আর টি হচ্ছে 300 কেলভিন, ঠিক আছে। এটা যদি আমরা সলভ করে ফেলি, তাহলে এখান থেকে আমরা আসলে যেটা পাচ্ছি 0.16 গ্রাম। অ্যাকচুয়ালি এখানে আমাদের অপশনে নাই, তার মানে আমাদের উত্তরটা হবে হচ্ছে নান, ঠিক আছে। বেশ ইজি ক্যালকুলেশন। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। একজন লোক এক নিঃশ্বাসে 0.2 লিটার বায়ু গ্রহণ করে, যার তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 1 অ্যাটমসফিয়ার। লোকটি একবারে কতগুলো গ্যাস অনুগ্রহণ করে? তাহলে সেই কনসেপ্টটা আমাদের, ঠিক আছে, যে আমাদের n ইজ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আরটি। তাহলে n ডিভাইডেড বাই এন এ is equal to PV divided by RT. তাহলে N is equal to PV divided by RT into NA. তাহলে P এর ভ্যালু কত? P এর ভ্যালু হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। V এর ভ্যালু লিটারে 0.2 লিটার into 6.02 into 10 to the power 23, ঠিক আছে। এরপর আমাদের R এর ভ্যালু হচ্ছে, যেহেতু লিটার বায়ুচাপ একক 0.0821 আর টি এর ভ্যালু হচ্ছে এক নিঃশ্বাসে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 300 কেলভিন। তাহলে আমরা পাচ্ছি 4.89 ইন্টু 10 টু দি পাওয়ার 21 এত টি অণু একবারে গ্রহণ করে, ঠিক আছে। 21, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো দেখো কত ইজিলি আমরা কিন্তু একটা ম্যাথ সলভ করে ফেলতে পেরেছি। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1.0526
অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব হিসাব করো। ঘনত্বের ইকুয়েশন হচ্ছে D ইজ ইকাল টু PM ডিভাইড বাই RT। চাপের ভ্যালু হচ্ছে কত? 1.0526। আণবিক ভর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য 44 গ্রাম। আর যেহেতু 0.0821 আর টি এর ভ্যালু হচ্ছে 373 কেলভিন। আমরা সলভ করলে পাবো 1.512 গ্রাম পার লিটার। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে 1.512 গ্রাম পার লিটার। খুব ইজিলি আমরা দেখো এটা সলভ করতে ফেলতে পারলাম। ম্যাথে চলে যাচ্ছি আমরা। কুয়েট 2013-14 সেশনের প্রশ্ন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডেসিমিটার কিউব একটি সিলিন্ডারে অক্সিজেন গ্যাসের চাপ 15.50 অ্যাটমসফিয়ার হলে অক্সিজেন গ্যাসের ভর কত? ঠিক আছে, অক্সিজেন গ্যাসের ভর বের করতে বলেছে, অর্থাৎ আমাদের ডব্লিউ এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে ডব্লিউ ডিভাইড বাই এম ইজ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আরটি। ঠিক আছে, পিভি ডিভাইড বাই আরটি। আচ্ছা, তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু যেটা হবে পিভিএম ডিভাইডেড বাই আরটি। তাহলে পি এর ভ্যালু কত নিব আমরা? 15.50 অ্যাটমসফিয়ার। ভি এর ভ্যালু নিব 100 ডেসিমিটার কিউব। আমরা জানি 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার। তাহলে আলটিমেটলি লিটারেই নিচ্ছি আমরা 100 ইনটু এম এর ভ্যালু অক্সিজেনের জন্য হচ্ছে 32। ঠিক আছে, আর এর ভ্যালু হচ্ছে 0.0821 লিটার বায়ুচাপ এককে। টি এর ভ্যালু হচ্ছে 303। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 1994 গ্রাম। সো সেক্ষেত্রে 1994 গ্রাম অ্যাকচুয়ালি নাই এখানে, তাহলে কারেক্ট আনসারটা নাই। সো কারেক্ট উত্তর নাই। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করবো। আর যদি আমরা এইভাবে করতাম যে ওটাকে আমরা অ্যাটমসফিয়ারে না নিয়ে প্যাসকেলে নিতাম, এটাকে যদি আমরা মিটার কিউবে নিতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এমটাকে কেজিতে নিয়ে যেতে হতো এবং ফাইনালি এখানে আমরা কেজিতে উত্তর পেতাম। তারপর সেটাকে 1000 দ্বারা গুণ করে আমরা গ্রামে নিয়ে যেতাম। তখন সম্ভবত 1.99 এরকম উত্তর আসতো, যেটাকে আমরা গ্রামে নিয়ে যাওয়ার জন্য 1000 দ্বারা গুণ করে ফেলতাম। সেভাবেও তুমি চাইলে ম্যাথটা করতে পারতে। ঠিক আছে, প্রমাণ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন গ্যাস ধারণ করে একটি বেলুন গ্যাসের আয়তন দেওয়া আছে এত, উক্ত বেলুনে কতটি হাইড্রোজেন গ্যাসের অণু আছে? তাহলে এভাবে চিন্তা করতে হবে, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, যেক্ষেত্রে এন হচ্ছে এন ডিভাইড বাই এন এ ইজ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আর টি। তাহলে এন ইজ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আর টি ইন্টু এন এ। ঠিক আছে, পি এর ভ্যালু প্রমাণ তাপমাত্রা যেহেতু 1 অ্যাটমসফিয়ার, ভি হচ্ছে আমাদের 3.22 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কিউবিক সেন্টিমিটারে আছে। যেহেতু আমরা অ্যাটমসফিয়ারে নিয়েছি, ওইটা আমাদের অবশ্যই নিতে হবে হচ্ছে লিটারে। 1 লিটার সমান 10 টু দি পাওয়ার কিউব কিউবিক সেন্টিমিটার, তাই না? তাহলে কিউবিক সেন্টিমিটার থেকে লিটারে আসতে গেলে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1000 দ্বারা যদি ভাগ করতে হয় 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, কারণ কিউবিক সেন্টিমিটার থেকে আমি যদি, কারণ 1 লিটার সমান 1000 কিউবিক সেন্টিমিটার, তাহলে লিটার থেকে কিউবিক সেন্টিমিটারে যেতে গেলে 1000 দ্বারা গুণ করতে হয়। তাহলে কিউবিক সেন্টিমিটার থেকে তুমি লিটারে আসো 1000 দ্বারা ভাগ। ঠিক আছে, ওকে, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, আর হচ্ছে 0.0821। টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, এটা যদি সলভ করি 8.64 ইন্টু 10 টু দি পাওয়ার 13 এত টি আসবে। ঠিক আছে, সো এক্ষেত্রে 12 আছে, 8.34 এটার অলমোস্ট কাছাকাছি, 10 টু দি পাওয়ার 13 হবে। সো মোরলেস আমাদের এক্ষেত্রে কারেক্ট আনসারটা নাই, কিন্তু এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কারেক্ট আনসার। সো আমরা ক্যালকুলেট করলে এরকম একটা উত্তর পেয়ে যাব। এনটিপিতে একটি নাইট্রোজেন অণুর আয়তন কত? একটি নাইট্রোজেন অণুর আয়তন আমরা যদি বলি যে অ্যাভোগাড্রো সংখ্যক নাইট্রোজেন অণুর আয়তন কত? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি নাইট্রোজেন অণুর আয়তন কত? আয়তন হচ্ছে 22.4 লিটার। অতএব একটি নাইট্রোজেন অণুর আয়তন কত? আয়তন সমান 22.4 ডিভাইড বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সমান 3.719 ইন্টু 10 টু দি পাওয়ার -23 ডেসিমিটার কিউব আর লিটার হচ্ছে সেম। তাহলে সি নাম্বারটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো বেশ ইজিলি আমরা কিন্তু কোশ্চেনটা সলভ করে ফেলতে পারলাম, অনেক ইজি একটা ম্যাথ। 1.5 গ্রাম কার্বনকে বাতাসে দহন করলে প্রমাণ তাপমাত্রা ও চাপে কত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? ঠিক আছে, এত গ্রাম কার্বনকে বাতাসে দহন করলে
কত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে W ডিভাইড বাই M ইজ ইকুয়াল টু V ডিভাইড বাই 22.4। ঠিক আছে, তাহলে দেখো W হচ্ছে 1.5, কার্বনের জন্য কত, কার্বনের জন্য হচ্ছে 12, V ডিভাইড বাই 22.4, তাহলে অতএব V ইজ ইকুয়াল টু 1.5 ইন্টু 22.4 সমান 2.8 লিটার। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে 2.8 লিটার। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 7.08 অ্যাটমসফিয়ার চাপে 12 ডেসিমিটার কিউব দ্রবণ তৈরি করতে কি পরিমাণ NaOH এর প্রয়োজন? N ইজ ইকুয়াল টু PV ডিভাইডেড বাই RT। ঠিক আছে, P এর ভ্যালু কত? P এর ভ্যালু হচ্ছে 7.08 ইন্টু V এর ভ্যালু 12, যেহেতু ডেসিমিটার কিউব এবং লিটার সেম, R এর ভ্যালু হচ্ছে 0.0821 ইন্টু 23, 273, 293, 296 কেলভিন, তাহলে আমরা পাবো 3.5 মোল। খুবই ইজি ক্যালকুলেশন, আমরা ডিরেক্ট এক লাইনে কিন্তু সলভ করে ফেলতে পারলাম। বেশ ইজি ক্যালকুলেশন। প্রমাণ অবস্থায় 1 গ্রাম নাইট্রোজেন অণুর আয়তন কত? ঠিক আছে, নাইট্রোজেন অণুর আয়তন তো দেখো 1 গ্রাম মানে হচ্ছে এটা W, তাহলে হচ্ছে আমাদের দেখো বাকি ভ্যালুগুলো আমরা এভাবে চিন্তা করতে পারি, PV is equal to nRT। ঠিক আছে, তাহলে PV is equal to W ডিভাইড বাই M, RT আমাদের বের করতে হবে V, তাহলে WRT ডিভাইড বাই PM। W কত গ্রাম? 1 গ্রাম। এরপর আমরা বাকি ভ্যালুগুলো যদি একটু বসাই, তাহলে দেখা যাচ্ছে R এর ভ্যালু, ঠিক আছে, R এর ভ্যালু আমরা নিতে পারি, R এর ভ্যালুটা একটু ক্যালকুলেশন করছি, আমরা বাকি ভ্যালুগুলো একটু বসাই ফেলি। 273, ঠিক আছে, তাহলে 273 যদি আমরা এখানে ক্যালকুলেট করি, তাহলে P এর ভ্যালু 1 অ্যাটমসফিয়ার, হ্যাঁ, তাহলে 0.0821। আর আমরা যদি চিন্তা করি নাইট্রোজেন গ্যাসের জন্য হচ্ছে 28 গ্রাম। এখানে আমরা নিয়েছি অলরেডি লিটার বায়ুচাপ একক, কারণ আমাদের ভিটা পাবো হচ্ছে লিটারে, চাপটা বসিয়েছি 1 অ্যাটমসফিয়ার, তাহলে এক্ষেত্রে আমরা পাবো 0.8 ডেসিমিটার কিউব বা 0.8 লিটার। ঠিক আছে, সো কারেক্ট আনসার হচ্ছে এটা। তো খুব ইজিলি আমরা এটা সলভ করে ফেলতে পারলাম। জুল থমসন প্রভাবের জন্য নিচের কোন উক্তিটি সঠিক? আয়তন সংকুচিত হয় না সম্প্রসারিত হয়ে যায়, গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়, গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়, অণুগুলোর অভ্যন্তরীণ শক্তি হতে তাপ শোষণ করে। কারেক্ট আনসার হচ্ছে গ্যাসের অণুসমূহের মধ্যে অভ্যন্তরীণ শক্তি হতে তাপ শোষণ করে ফেলে। ঠিক আছে, বেশ ইজি একটা প্রশ্ন, সো তোমরা চাইলে একটা মাথায় রাখতে পারো। 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত কিলোপ্যাসকেল চাপে এত মিটার কিউব নাইট্রোজেন, এত চাপে এত অক্সিজেন, এত আয়তনের একটি ফ্লাস্কে নেওয়া হলো, মিশ্রিত গ্যাসের চাপ কত? অর্থাৎ এটা আমাদের হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। ঠিক আছে, P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V। ঠিক আছে, তো আমরা যদি নাইট্রোজেন এবং অক্সিজেনের কথা চিন্তা করি, নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 0.25 ইন্টু ইন্টু আমাদের যদি বলি এত চাপে, তাহলে 95 কিলোপ্যাসকেল চাপ, প্লাস অক্সিজেনের জন্য 80 কিলোপ্যাসকেল চাপ, 0.38, এটা হচ্ছে আয়তন, এবং এরপর হচ্ছে মোট আয়তন, এই যে 1 মিটার কিউব আয়তনের একটা ফ্লাস্কে নেওয়া হলো এটা, তাহলে এটা যদি আমরা সলভ করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 54.15 কিলোপ্যাসকেল। অর্থাৎ আমার আগের যে চাপগুলো ছিল সেগুলো সবই কিলোপ্যাসকেলে ছিল, তাহলে চূড়ান্ত যে চাপটা পাবো সেটাও কিলোপ্যাসকেল এককে পাবো। ঠিক আছে, সবগুলো চাপ একই ইউনিটে হবে, সবগুলো আয়তন একই ইউনিটে হবে, এই কনসেপ্টটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। গরমকালে বায়ুতে 25 ডিগ্রি সেলসিয়াসে জলীয় বাষ্পের মোল ভগ্নাংশ দেওয়া আছে, মোল ভগ্নাংশ দেওয়া আছে, এবং মোট চাপ দেওয়া আছে, মোট চাপের ভ্যালু দেওয়া আছে। আংশিক চাপ বের করো। হ্যাঁ, আমরা একটা খুব দারুণ ফর্মুলা জানি, সেটা হচ্ছে আমরা জানি আচা সমান, হ্যাঁ, মোচা ইন্টু মোভা। ঠিক আছে, আচা সমান মোচা ইন্টু মোভা। ঠিক আছে, তো দেখো আচা সমান মোচা ইন্টু মোভা। ঠিক আছে, আচা সমান মোচা ইন্টু মোভা, এটার মানে কি আসলে? এটার মানে হচ্ছে আংশিক চাপ, হ্যাঁ, আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। তাহলে দেখো আমাদের মোট চাপ দেওয়া আছে, মোল ভগ্নাংশের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে এটা সলভ করতে পারি? দেখো, এটা সলভ করার জন্য উপায় হচ্ছে আমাদের জাস্ট ভ্যালুগুলো একটু বসাই দিতে হবে এখানে। ভ্যালুগুলো কিভাবে বসাইতে হবে? এই যে দেখো 0.0287 এবং আমাদের 0.977, এই দুইটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। ঠিক আছে, আমরা যদি এভাবে একটু বসাই, আমাদের ভ্যালুগুলো হচ্ছে
0.0287 ইন্টু 0.977, এই দুইটাকে আমরা 0.028 অ্যাটমসফিয়ার। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, বেশ ইজি একটা ম্যাথ। সো তোমরা চাইলে খুব ইজিলি কিন্তু জাস্ট আচার সমান মোচা ইন্টু মোল, আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, এই ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথটা কিন্তু সলভ করে ফেলতে পারবা। ফরম্যাটে চলে যাচ্ছি। দুটি তরলের বাষ্পচাপ যথাক্রমে 15 কিলোপ্যাসকেল এবং 40 কিলোপ্যাসকেল। ওই তাপমাত্রায় 1 মোল এ এবং 5 মোল বি এর একটি আদর্শ মিশ্রণে বাষ্পচাপের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এটা আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র এই রিলেটেড একটা ম্যাথ। তাহলে এটা আমরা সেই ফর্মুলাটা লিখে ফেলি। PaNA দুইটা গ্যাসের জন্য প্লাস PbNB ডিভাইডেড বাই Na প্লাস NB। তাহলে দেখো Pa আমাদের এ গ্যাসের জন্য দুটি তরলের বাষ্পচাপ 15 এবং 40, ঠিক আছে। তাহলে 15 ইন্টু এ গ্যাসের জন্য মোল হচ্ছে 5 মোল, প্লাস বি গ্যাসের জন্য চাপ কত 40, বি গ্যাসের জন্য মোল কত, বি গ্যাসের জন্য বি এর একটি আদর্শ মিশ্রণ। আচ্ছা, এ গ্যাসের জন্য হচ্ছে 1 মোল, ঠিক আছে, 1 মোল এ, তাহলে 15 ইন্টু 1 প্লাস বি গ্যাসের জন্য হচ্ছে 40 কিলোপ্যাসকেল, বি গ্যাসের মোল হচ্ছে 5 মোল, আর নিচে হচ্ছে 1 প্লাস 5 দুইটা মোল। এটা যদি আমরা সলভ করে ফেলি তাহলে আমরা পাবো হচ্ছে 35.83 কিলোপ্যাসকেল। এগুলো যেহেতু কিলোপ্যাসকেলে রয়েছে তাহলে চূড়ান্ত চাপটা আমরা কিলোপ্যাসকেলে পাবো। তো দেখো কত ইজিলি আমরা ম্যাথটা সলভ করে ফেলতে পারলাম, বেশ ইজি একটা ক্যালকুলেশন। পরের প্রশ্ন জুয়েট 2011-12 তে এসেছে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় ইথানল ও মিথানলের বাষ্পচাপ যথাক্রমে 6 কিলোপ্যাসকেল, 11.8 কিলোপ্যাসকেল। ওই তাপমাত্রায় 60 গ্রাম ইথানল এবং এত গ্রাম মিথানল দিয়ে আদর্শ দ্রবণ তৈরি করা হলে মোট বাষ্পচাপ কত? তাহলে এই যে যেই দুটো ডাটা দেওয়া রয়েছে, 60 গ্রাম ইথানল এবং 40 গ্রাম মিথানল, এদের অ্যাকচুয়ালি মোল বের করতে হবে। তাহলে এন অফ আমরা যদি বলি ইথানল, ঠিক আছে, সেটা আমাদেরকে বের করতে হবে, ইজ ইকুয়াল টু কত হবে 60 ডিভাইড বাই 46, এটা আমাদেরকে বের করতে হবে এন অফ মিথানল, ঠিক আছে। তাহলে 40 ডিভাইড বাই CH4O, তাহলে কার্বন 12, আচ্ছা 16, আর অক্সিজেনের জন্য হচ্ছে 16, তাহলে হচ্ছে কত 32, 32। তাহলে এই দুটো ক্যালকুলেট করলে আমরা দুইটা মোল পাবো, 1.3 মোল, হ্যাঁ, 1.24 মোল। এবার আমাদের যেটা করতে হবে সেই ফর্মুলাটা, মোট চাপ বের করার জন্য কি করতে হবে, PaNA প্লাস PbNB ডিভাইডেড বাই Na প্লাস NB। তাহলে আমরা ভ্যালুগুলো একটু বসাই। আমাদের প্রথমে ইথানলের জন্য 6 কিলোপ্যাসকেল ইন্টু Na হচ্ছে 1.3 প্লাস আমাদের 11.8 কিলোপ্যাসকেল ইন্টু NB এর মান হচ্ছে 1.24। তাহলে 1.2 প্লাস 1.24, এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 8.84 কিলোপ্যাসকেল। সো খুব ইজিলি আমরা দেখো ক্যালকুলেশনটা করে ফেলতে পারলাম। চলে যাচ্ছি, আমাদের একটি নির্দিষ্ট তাপমাত্রায় এ তরলের বাষ্পচাপ এত দেওয়া হচ্ছে, একই তাপমাত্রায় এ ও বি তরলের সমমোলার আদর্শ দ্রবণের মোট বাষ্পচাপ 105.25 কিলোপ্যাসকেল হলে বিশুদ্ধ অবস্থায় বি তরলের বাষ্পচাপ কত হবে? তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের মোট চাপ, হ্যাঁ, PaNA প্লাস PbNB ডিভাইডেড বাই Na প্লাস NB। এক্ষেত্রে সমমোলার যেহেতু বলেছে তাহলে আমরা বলতে পারি Na ইজ ইকুয়াল টু NB ইজ ইকুয়াল টু N। আমরা N ধরতে পারি সবাইকে, ঠিক আছে। আর আমাদের এক্ষেত্রে বের করতে হবে বি তরলের বাষ্পচাপ কত, অর্থাৎ PB বের করতে হবে, ঠিক আছে। সো আমরা যদি একটু সলভ করি তাহলে P ইজ ইকুয়াল টু PaN প্লাস PbN ডিভাইডেড বাই N প্লাস N, রাইট। তাহলে 2N অ্যাকচুয়ালি। তাহলে P ইজ ইকুয়াল টু N যদি কমন নেই PA প্লাস PbN, নিচে হচ্ছে 2N, তাহলে N কাটা, আমরা পাচ্ছি হচ্ছে PA প্লাস PB ডিভাইড বাই 2। অতএব PA প্লাস PB ইজ ইকাল টু 2P, ঠিক আছে। তাহলে আমাদের যেটা বের করতে হবে PB ইজ ইকাল টু 2P মাইনাস PA। তাহলে 2 ইন্টু মোট বাষ্পচাপ কত দেওয়া আছে, এ ও বি তরলের সমমূল আদর্শ দ্রবণে মোট বাষ্পচাপ 105.25 মাইনাস
এ তরলের বাষ্পচাপ হচ্ছে 20 কিলোপ্যাসকেল। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছি। 210 থেকে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 190.50 কিলোপ্যাসকেল। ঠিক আছে? সো দেখো কত ইজিলি আমরা কিন্তু সলভ করে ফেলতে পারলাম। জাস্ট আমাদের ক্যালকুলেটর ছাড়াই একটু চিন্তা করলেই কিন্তু এই ধরনের ম্যাথ সলভ করে ফেলা পসিবল। টলুইনের 1.50 মোল বেনজিনের এত মোল একত্রে মিশিয়ে একটি দ্রবণ তৈরি করা হলো। বেনজিন ও টলুইনের বাষ্পচাপ যথাক্রমে এত হলে মিশ্রিত দ্রবণের মোট বাষ্পচাপ কত হবে? ঠিক আগের মতোই P is equal to PANA plus PBNB divided by NA plus NB। ঠিক আছে? তাহলে আমরা যদি বেনজিনকে A চিন্তা করি, বেনজিনের বাষ্পচাপ হচ্ছে 40.55 ইন্টু বেনজিনের মোল। আমরা যদি বলি বেনজিন এবং টলুইন, তাহলে বেনজিনের মোল হচ্ছে 3.50 প্লাস পিবি। আমরা যদি টলুইন চিন্তা করি, টলুইনের বাষ্পচাপ হচ্ছে 20.24 ইন্টু টলুইনের মোল সংখ্যা কত? 1.50। তাহলে 1.50 প্লাস 3.50, তাহলে আমরা সলভ করলে যেটা পাবো সেটা হচ্ছে 34.46 কিলোপ্যাসকেল। খুব ইজিলি দেখো আমরা এটা সলভ করে ফেলতে পারলাম। বেশ ইজি একটা প্রশ্ন। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। 28 গ্রাম নাইট্রোজেন এবং 142 গ্রাম ক্লোরিন গ্যাসের মিশ্রণের মোট চাপ 12 অ্যাটমসফিয়ার। ওই মিশ্রণে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত? আংশিক চাপের জন্য মাথায় রাখতে হবে আচা সমান মোচা, যেটা আমাদের দেওয়া আছে মোচা ইন্টু মোভা। মোভা বের করতে হবে। মোল ভগ্নাংশ কি? মোল ভগ্নাংশ মানে হচ্ছে নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। ঠিক আছে? এটাই তো মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে নিজের মোল ডিভাইড বাই মোট মোল। তাহলে আমাদের প্রথমেই নাইট্রোজেন গ্যাসের জন্য নাইট্রোজেন গ্যাসের মোল বের করতে হবে। 28 ডিভাইড বাই 28, 1 মোল। ঠিক আছে? এরপর N অফ Cl2 142 গ্রামে প্রকাশিত ভর আর 71 হচ্ছে আণবিক ভর, তাহলে 2 মোল। ওকে, তাহলে আমরা বের করব হচ্ছে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ। আংশিক চাপ অফ নাইট্রোজেন সমান মোট চাপ কত? মোট চাপ 12 আর মোল ভগ্নাংশ। নাইট্রোজেনের মোল ভগ্নাংশ মানে নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। তাহলে 12 টু 1 ডিভাইড বাই 3 4, তাহলে 4 একে হচ্ছে 4। তাহলে কারেক্ট আনসার হচ্ছে 4 অ্যাটমসফিয়ার। খুবই ইজি। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। নিচের কোনটির ব্যাপন হার সর্বাধিক? আমরা ব্যাপন হারের ব্যাপারটা জানি যে গ্যাসের আণবিক ভর সবথেকে বেশি তার ব্যাপন হার সবথেকে কম। ঠিক আছে? এটা 71, এটা হচ্ছে 32, এটা নাইট্রোজেন 32 আর 16 14 46, কার্বন ডাই অক্সাইড 44। তাহলে অক্সিজেন গ্যাসের ব্যাপন হার সবথেকে বেশি। যার আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি। ঠিক আছে? ওকে, কোনটি সঠিক? অক্সিজেনের ব্যাপন হার ক্লোরিনের এত গুণ। অক্সিজেন এবং ক্লোরিনের মধ্যে আমাদের কাজ করতে হবে, রাইট? অক্সিজেন এবং ক্লোরিন। তাহলে আমরা যদি বলি R1 ডিভাইড বাই R2, R1 ধরলাম অক্সিজেন, আর আমরা এভাবে চিন্তা করি আর অক্সিজেন আর Cl2, তাহলে রুট ওভার M2 ডিভাইড বাই M1। M2 মানে হচ্ছে কি? M2 মানে হচ্ছে Cl2 ডিভাইড বাই M অক্সিজেন। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে 71 ডিভাইড বাই 32, তাহলে RO2 আর Cl2 is equal to 1.48। অতএব RO2 is equal to RCl2 into 1.48। এটা দ্বারা কি মিন করে? অক্সিজেনের ব্যাপন হার ক্লোরিনের ব্যাপন হারের 1.5 গুণ। অক্সিজেনের ব্যাপন হার ক্লোরিনের অপেক্ষা এত গুণ। ঠিক আছে, ফাইন। ক্লোরিনের থেকে অক্সিজেনের ব্যাপন হার বেশি। তাহলে সেক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অক্সিজেনের ব্যাপন হার ক্লোরিন অপেক্ষা 1.5 গুণ। বেশ ইজি একটা ক্যালকুলেশন এবং সহজে আমরা এটা সলভ করে ফেলতে পারলাম। একটি ঘরের এক কোণে স্থির বাতাসে ছাড়া সুগন্ধি ঘরের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে ডিফিউশন বা ব্যাপনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, ব্যাপন। একই চাপে ও তাপে একই ছিদ্র পথে পি ও কিউ নামক দুটি গ্যাসের নিঃসরণ হার যথাক্রমে 0.3 এবং 0.2, অর্থাৎ আমাদের আর পি এবং আর কিউ এর ভ্যালু দেওয়া আছে, কিউ গ্যাসের ঘনত্ব দেওয়া আছে। তাহলে দেখো আমরা কিন্তু একটা জিনিস বের করতে পারি। কিউ গ্যাসের ঘনত্ব যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ।
তাহলে এখান থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারি mq is equal to 10 into 2 সমান হচ্ছে 20। ঠিক আছে, আমাদের বের করতে হবে mp is equal to what। তাহলে আমরা লিখতে পারি rp divided by rq root over r1 r2 divided by m2 divided by m1। তাহলে mq divided by mp। ঠিক আছে, তাহলে আমরা যদি বসাই rp, p এর নিঃসরণের হার 0.3 এবং q এর নিঃসরণের হার হচ্ছে 0.2 রুট ওভার mq এর ভ্যালু হচ্ছে 20 ডিভাইড বাই mp। ঠিক আছে, তাহলে পরের লাইনে আমরা যদি এটাকে হোল স্কয়ার করে ফেলি 0.3 0.2 হোল স্কয়ার, হ্যাঁ এটা যদি করে ফেলি তাহলে ইজ ইকুয়াল টু 20 ডিভাইড বাই mp। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা mp এর ভ্যালুটা পেয়ে যাব। এটা যদি ক্যালকুলেট করি 8.889। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। জাস্ট ফর্মুলাটা ঠিকঠাক মতো বসাইতে পারলেই এই ধরনের ম্যাথ সলভ করাটা বেশ ইজি হয়ে যাবে। একটি সরু ছিদ্রযুক্ত সিপি দিয়ে যে কোনো সময়ে 2 মিটার কিউব বাতাস প্রবাহিত হয়। উক্ত সরু ছিদ্রযুক্ত সিপি দিয়ে একই সময়ে কত মিটার কিউব হাইড্রোজেন প্রবাহিত হবে? যেখানে বাতাসের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 14.4। তাহলে দেখো আমাদের এক্ষেত্রে যদি বলি যে কত মিটার কিউব মানে হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোজেনের কথা যদি বলি তাহলে V1 ইজ ইকুয়াল টু হাইড্রোজেনের জন্য যদি বলি তাহলে এটা হচ্ছে হট। আর আমরা যদি ডি এর কথা বলি, আপেক্ষিক ঘনত্ব কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে 1। হ্যাঁ, V2 হচ্ছে 2 মিটার কিউব এবং D2 এর ভ্যালু কত দেওয়া আছে? 14.4 দেওয়া আছে। ঠিক আছে, আমাদের জাস্ট ফর্মুলাটা ব্যবহার করতে হবে। আমরা যদি বসাই V1 ডিভাইড বাই V2, আমরা যদি বসাই V1 ডিভাইড বাই V2, V1 ডিভাইড বাই V2 ইজ ইকুয়াল টু D2 ডিভাইড বাই D1। ঠিক আছে, কারণ আমাদের R ইজ ইকুয়াল টু V ডিভাইড বাই T, তাই না? যতটুকু আয়তন ব্যাপিত হয় সেটাই হচ্ছে ব্যাপন হার। তো সম্পর্কটা এরকম। তাহলে V1 ডিভাইড বাই V2 এর ভ্যালু কত? 2 ইজ ইকুয়াল টু D1 এর ভ্যালু হচ্ছে 1, সরি D2 এর ভ্যালু হচ্ছে 14.4 ডিভাইড বাই D1 এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, অতএব আমরা যদি এখান থেকে V1টা বের করি তাহলে দেখা যাবে 7.59 এর মতো আসতেছে। মানে জাস্ট এই ফর্মুলাটা বসাইতে পারলে এই ধরনের ম্যাথ সলভ করাটা অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, ইউরেনিয়াম 238 ইউরেনিয়াম 235 আইসোটোপ দ্বারা প্রস্তুত UF6 গ্যাসের ব্যাপন হারের জন্য কোন ক্রমটি সঠিক? তাহলে দেখো এটা কিন্তু তোমার হচ্ছে অ্যাটমিক ম্যাসকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, যার আণবিক ভর যত বেশি তার ব্যাপন হার তত কম। তাহলে আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম হবে। তাহলে 235 বড়, 238 ছোট, 235 বড়, 238 ছোট। তো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সমান হবে না, 238 এর ব্যাপন হার বেশি হবে না কারণ আণবিক ভর বেশি। ঠিক আছে, ওকে। যে অবস্থায় 25 সেকেন্ডে 15 মিটার কিউব অক্সিজেন গ্যাস পরিব্যাপ্ত হয়, একই অবস্থায় 62.5 সেকেন্ডে 25 মিটার কিউব ক্লোরিন গ্যাস পরিব্যাপ্ত হলে ক্লোরিনের আপেক্ষিক ঘনত্ব কত সেটা আমাদের বের করতে হবে। দেখো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে R ইজ ইকুয়াল টু V ডিভাইড বাই T। ঠিক আছে, মানে আমাদের নিঃসরণের হার আমরা বের করতে পারি এভাবে। দেখো আমাদের T দেওয়া আছে, V দেওয়া আছে। অক্সিজেন গ্যাসের জন্য আমরা যদি R অফ অক্সিজেন বের করতে চাই তাহলে V কত দেওয়া আছে? 15 এবং ডিভাইডেড বাই 25 সেকেন্ড, তাহলে 0.6। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যদি অক্সিজেন গ্যাসের পরিবর্তে এবার আমরা চলে যাই ক্লোরিন গ্যাসের জন্য R অফ Cl2 তে যদি যাই তাহলে দেখা যাবে ক্লোরিন গ্যাসের জন্য আমাদের V এর ভ্যালু হচ্ছে 25 এবং আমাদের সময় হচ্ছে 62.5, তাহলে আমরা পাবো 0.4। এবং আমাদের দেখো অক্সিজেন গ্যাসের জন্য আমাদের আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে, D অফ অক্সিজেন দেওয়া আছে হচ্ছে 16 আর D অফ Cl2 ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে R1 ডিভাইডেড বাই R2 D2 ডিভাইড বাই D1। ঠিক আছে, D2 ডিভাইড বাই D1, কারণ এটা দেখো 1, এটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2 ডিভাইড বাই 1 হবে। তাহলে আমরা যদি ভ্যালুগুলো একটু বসাই তাহলে 0.6 ডিভাইড বাই 0.4 ইজ ইকুয়াল টু ক্লোরিনের ভ্যালুটা কি দেওয়া আছে না? ক্লোরিনের ভ্যালুটাই বের করতে হবে। তাহলে D অফ Cl2 ডিভাইড বাই 16, এটা যদি আমরা সলভ করে ফেলি দেখা যাবে অতএব D অফ Cl2 তাহলে পাচ্ছি হচ্ছে 36। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বেশ ইজিলি কিন্তু আমরা সলভ করে ফেলতে পারলাম। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। একই চাপে ও তাপমাত্রায় কোনো পাত্রের একই ছিদ্রপথে অগ্নি নামক দুটি গ্যাসের নিঃসরণের হার যথাক্রমে এত এবং এত
বি গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, এ গ্যাসের ঘনত্ব কত। তাহলে এভাবে আর এ ডিভাইড বাই আর বি ইজ ইকুয়াল টু ডিবি ডিভাইডেড বাই ডি এ। তাহলে এ গ্যাসের নিঃসরণের হার 0.3 ডিভাইড বাই 0.2, বি গ্যাসের জন্য ঘনত্ব কত দেওয়া আছে, 14 দেওয়া আছে, এ গ্যাসের জন্য ডিএ ইজ ইকুয়াল টু হোয়াট, অতএব ডিএ দুই পাশে যদি হোল স্কয়ার করে ফেলি তাহলে 6.22। দেখো বেশ ইজি একটা ক্যালকুলেশন, জাস্ট ভ্যালুগুলো বসাই দিলেই এখান থেকে তোমরা খুব সহজে মানগুলো পেয়ে যাবা, মানে বেশ ইজি একটা ক্যালকুলেশন। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। একই তাপমাত্রা ও চাপে কোনো পাত্রে একই ছিদ্র পথে অজ্ঞাত গ্যাস ও ক্লোরিন গ্যাস পৃথকভাবে নিঃসরণ হার যথাক্রমে 6:7। ক্লোরিনের ঘনত্ব এত হলে অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত। তাহলে ক্লোরিনের ঘনত্ব দেওয়া আছে, তাহলে ক্লোরিনের আণবিক ভর পেয়ে যাব আমরা এখান থেকে। আণবিক ভর অর্থাৎ আণবিক ভর অফ ক্লোরিন সমান 36 ইন্টু 2, তাহলে হচ্ছে 72। ঠিক আছে, অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর বের করতে হবে। ঠিক আছে, একই তাপমাত্রা ও চাপে কোনো পাত্রের ছিদ্রপথে একটি অজ্ঞাত গ্যাস ও ক্লোরিন পৃথকভাবে নিঃসরণের হার। তাহলে অজ্ঞাত গ্যাসকে আমরা ধরে নিচ্ছি যে আমাদের অজ্ঞাত গ্যাসকে আমরা ধরে নিচ্ছি x, আর ক্লোরিন হচ্ছে Cl2 ডিভাইড বাই MCl2 ডিভাইডেড বাই mx। তাহলে দুইটার নিঃসরণের হার কত, অজ্ঞাত গ্যাস এবং ক্লোরিনের নিঃসরণের হার হচ্ছে 6 ডিভাইড বাই 7। হ্যাঁ, আর আমাদের দেওয়া আছে ক্লোরিনের জন্য আণবিক ভর কত, 72। অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর বের করতে হবে, তাহলে mx। তাহলে সলভ যদি করে ফেলি তাহলে mx এর ভ্যালুটা পেয়ে যাব 98 হবে। ঠিক আছে, সো 98 গ্রাম। সো দেখো কত ইজিলি আমরা এটা সলভ করে ফেলতে পারলাম। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। 500 ml আয়তনের একটি অজ্ঞাত গ্যাস একটি সূক্ষ্ম ছিদ্রের ভেতর দিয়ে নিঃসরিত হলে 320 সেকেন্ড সময় নেয়, এবং একই চাপে একই আয়তনের ক্লোরিন নিঃসরিত হলে এত সেকেন্ড সময় নেয়। অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত হবে। ঠিক আছে, অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত হবে। তাহলে দেখো এখানে আমাদের ভ্যালুগুলো যেটা দেওয়া আছে যে T2T1 ইজ ইকুয়াল টু M2 ডিভাইড বাই M1। ঠিক আছে, তো ধরো T2টা হচ্ছে অজ্ঞাত গ্যাসের জন্য যদি বলি, এর ছিদ্রে নিঃসরিত হয় আয়তনের একটি অজ্ঞাত গ্যাস, তাহলে অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, অজ্ঞাত গ্যাসটির জন্য আমরা যদি T2 চিন্তা করি, তাহলে T2টা হচ্ছে অজ্ঞাত গ্যাস, তাহলে 320 আর বাকিটা হচ্ছে 240। ফাইন, অজ্ঞাত গ্যাসের জন্য আমি 2 হিসাব করেছি, তাহলে আমাদের এক্ষেত্রে অজ্ঞাত গ্যাস মানে হচ্ছে M2, অজ্ঞাত গ্যাসটাকে রেখে দিতে হবে। আর ক্লোরিন গ্যাসের জন্য আণবিক ভর হচ্ছে 71, অতএব M2 ইজ ইকুয়াল টু 126.22। এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো বেশ ইজিলি আমরা কিন্তু এটা সলভ করে ফেলতে পারলাম। এক মোল গ্যাসের গতিশক্তি কত। গতিশক্তির ফর্মুলাটা হচ্ছে এরকম, EK সমান 3/2 P/2 nRT। ঠিক আছে, তাহলে এক মোল মানে হচ্ছে 3/2 n এর পরিবর্তে 1 RT, 3/2 RT। ঠিক আছে, ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। নিচের কোন সমীকরণটি গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে উদ্ভূত। 3RT ডিভাইড বাই m, 3/2 nRT অথবা nKT, 8RT পাই m, km হবে না, PV 1/3 mnc², এটাই হচ্ছে আমাদের গতিতত্ত্বের সমীকরণ থেকে উদ্ভূত। বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোন তাপমাত্রায় একটি অণুর গতিশক্তি শূন্য হবে। পরম শূন্য তাপমাত্রায় -273°C তাপমাত্রায়, অর্থাৎ পরম শূন্য তাপমাত্রায় কোনো একটা গ্যাসের গতিশক্তি শূন্য হয়ে যাবে। ঠিক আছে, -273°C তাপমাত্রায়। হ্যাঁ, ওকে। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যারা কম্বাইন্ড অবস্থায় থাকে তার চেয়ে বেশি। ঠিক আছে, কম্বাইন্ড অবস্থায় থাকলে যতটুকু গতিশক্তি থাকে সেটা যদি বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, পাত্রের দেয়ালে বেশি বেশি চাপ প্রয়োগ করবে এবং সেটার গতিশক্তি অনেক বেশি হবে। 15°C তাপমাত্রায় 1 মোল অক্সিজেন গ্যাসের গতিশক্তি এত জুল হলে আর এর ভ্যালু কত হবে। আমরা জানি যে আমাদের EK সমান 3/2 nRT। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কোনটা বের করতে হবে, আর এর ভ্যালু বের করতে হবে। আর ইজ ইকুয়াল টু, ধরো 3nRT ডিভাইড বাই 2 ইন্টু EK ডিভাইডেড বাই 3nRT, রাইট। তাহলে 3NT, আমরা যদি ভ্যালুগুলো একটু বসাই, 2 ইন্টু EK এর ভ্যালু দেওয়া আছে কত, 3.6 ইন্টু 10³ জুল ডিভাইডেড বাই 3 ইন্টু 1 মোল, এবং T হচ্ছে 273 আর 15, 273 এর সাথে 3 আর 5 হচ্ছে 8, 288।
আমরা যদি সলভ করি 8.333 জুল এর মতো আসবে। ঠিক আছে, ভ্যালুটা জাস্ট আমাদের ভ্যালুগুলো একটু বসাইতে পারলেই হয়ে যাবে। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুসমূহের গতি শক্তি কত হবে? কাইনেটিক এনার্জি কত হবে? ই কে অথবা কে ই কাইনেটিক এনার্জি, ঠিক আছে, গতি শক্তি 3/2 nRT। ঠিক আছে, 3/2 n এর ভ্যালু কত হবে? 2/44, 8.314, আর টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি, 300, উত্তর হচ্ছে 171.76 জুল। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমরা পরের এমসিকিউতে চলে যাচ্ছি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.25 মোল অক্সিজেন গ্যাসের গতিশক্তি কত হবে? ঠিক আছে, তাহলে আমরা ইকে সমান 3/2 nRT এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। 3/2 ইন্টু n মানে W/m, অথবা ডিরেক্ট n এর মান তো দেওয়াই আছে, 8.314 ইন্টু 300 কেলভিন। সো আমরা যদি সলভ করি তাহলে পাবো 935.55 জুল। সো খুব ইজিলি কিন্তু এটা সলভ করে ফেলতে পারলাম, মোস্ট ইজি একটা কোশ্চেন। কক্ষ তাপমাত্রায় কোন গ্যাসের আরএমএস বেগ এত মিটার পার সেকেন্ড হলে গ্যাসটি কি হবে? আমরা জানি CRMS রুট মিন স্কয়ার ভেলোসিটি 3RT ডিভাইডেড বাই m। ঠিক আছে, সো আমাদের আরএমএস বেগের ভ্যালুটা দেওয়া আছে 1920, হ্যাঁ, রুট ওভার 3 ইন্টু 8.314। একটু খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এসআই এককে ভ্যালুটা বসাবো। হ্যাঁ, টি এর ভ্যালু দেওয়া আছে কক্ষ তাপমাত্রা, তার মানে হচ্ছে 298 কেলভিন, এবং এখানে এম। আমরা যখন এম এর ভ্যালুটা এখানে ইনপুট করব, অবশ্যই এসআই এককে কেজি পার মোল এককে ইনপুট করব। অক্সিজেন হলে 32 ইন্টু 10⁻³ নাইট্রোজেন হলে 28 ইন্টু 10⁻³। তো আমরা এম এর ভ্যালুটা দেখবো যে 2 গ্রামের কাছাকাছি আসছে, তাহলে অবশ্যই আমাদের অজ্ঞাত যেই গ্যাস সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, তো আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ এত সেন্টিমিটার পার সেকেন্ড হলে গ্যাসটি কি হবে? তো প্রথমে আগে আমাদের এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, ডিভাইড বাই 100 মিটার পার সেকেন্ড, তাহলে দেখা যাবে 13.04 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সিআরএমএস এর ভ্যালু। ঠিক আছে, তাহলে সিআরএমএস ইজ ইকুয়াল টু 3RT ডিভাইডেড বাই m। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই, 13.04 100 দ্বারা যেহেতু ভাগ করেছি, 3 ইন্টু 8.314 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 300 কেলভিন ডিভাইডেড বাই m। আমরা যদি সলভ করি m এর ভ্যালুটা পাবো অলমোস্ট 44 গ্রাম পার মোল এর কাছাকাছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সেটা হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। ভ্যান ডার ওয়ালস সমীকরণের ধ্রুবক এ দ্বারা বোঝায় আন্তঃআণবিক আকর্ষণ। ঠিক আছে, আন্তঃআণবিক আকর্ষণকে বোঝায় এ দ্বারা, অর্থাৎ আমাদের পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। এখানে এ এবং বি দুইটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, এবং এই এ দ্বারা আন্তঃকণা আকর্ষণ শক্তি বোঝায় বা আন্তঃআণবিক আকর্ষণকে বোঝানো হয়। 35.5 গ্রাম ক্লোরিন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ নিচের কোনটি? তাহলে আমাদের দেখো n ইজ ইকুয়াল টু কি হবে? W ডিভাইড বাই m। ঠিক আছে, তাহলে দেখো 35.5 ডিভাইডেড বাই 71, তাহলে হচ্ছে হাফ মোল। তাহলে আমাদের সলভটা কি হবে? p প্লাস n স্কোয়ার a ডিভাইড বাই ভি স্কোয়ার। n মানে কি? n স্কোয়ার মানে 1 ডিভাইড বাই হাফ স্কোয়ার, তার মানে n স্কোয়ার a ডিভাইডেড বাই ভি স্কোয়ার, তাহলে 4v স্কোয়ার ভি মাইনাস এন বি হাফ বি, তার মানে হচ্ছে বি ডিভাইড বাই 2 ইজ ইকাল টু হাফ আরটি। তাহলে পি প্লাস এ ডিভাইড বাই 4v স্কোয়ার ভি মাইনাস বি ডিভাইড বাই 2 ইজ ইকাল টু হাফ আরটি। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পি প্লাস এন স্কোয়ার ডিভাইড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইজ ইকাল টু হাফ আরটি। ঠিক আছে, বেশ ইজি, এন এর ভ্যালুটা বের করতে পারলেই হয়ে যাবে। বৈদ্যুতিক রেফ্রিজারেটরে শীতলীকরণের জন্য কোনটি ব্যবহার করা হয়? অ্যামোনিয়া ব্যবহার করা হয় শীতলীকরণের জন্য। ঠিক আছে, ওকে। কোন আণবিক গুণটি আদর্শ গ্যাস থেকে যথেষ্ট বিচ্যুতি ঘটায়? তো আণবিক গতি এটা হচ্ছে যথেষ্ট বিচ্যুত ঘটায় আদর্শ গ্যাস থেকে। পরবর্তী প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ার তাপমাত্রা বেশি হয় কারণ? চাইলে তোমরা একটু মুখস্থ রাখতে পারো, ওজোন স্তরের রশ্মির শোষণের জন্য। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? নাইট্রোজেন 78%, অক্সিজেন 21% থাকে। সো নাইট্রোজেনের পরিমাণই সব থেকে বেশি হবে। এই পার্সেন্টেজগুলো একটু মুখস্থ রাখতে হবে।
গ্রিনহাউস গ্যাসগুলোর সঠিক শতকরা হার নিচের কোনটি? কার্বন ডাইঅক্সাইড থাকবে 49%, সিএফসি থাকবে 14%, মিথেন থাকবে 18%, নাইট্রাস অক্সাইড অর্থাৎ N2O থাকবে 6%, আদার থাকবে 13%। সো এটা কিন্তু মাঝে মধ্যে এমসিকিউতে আসে, একটু চাইলে মুখস্থ রাখতে পারো তোমরা। নিম্নের কোন বিকিরণ স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন স্তর দ্বারা প্রতিহত হয়? এটা হচ্ছে অতি বেগুনি অঞ্চল, এটা হচ্ছে আমাদের ওজোন স্তর দ্বারা প্রতিহত হয়। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টিতে থাকতে পারে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কারণ নাইট্রোজেন এবং সালফারের অক্সাইড সমূহ বৃষ্টির পানির সাথে মিশে কিন্তু অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। পিওন 114 এর সংকেত নিচের কোনটি? তো যেটা করতে হয় 114 প্লাস 90, তাহলে 4 9 আর 1 10 এর 0 2 204, তাহলে সি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এফ, তাহলে 2টা কার্বন থাকবে এবং 4টা ফ্লোরিন থাকবে, 1টা 2টা 3টা 4টা ফ্লোরিন, বাকি হাতগুলো ক্লোরিন দ্বারা ফিল আপ থাকবে। তাহলে 2টা কার্বন 4টা ফ্লোরিন, 2টা কার্বন 4টা ফ্লোরিন 2টা ক্লোরিন। তো দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট, হ্যাঁ, একটা শর্টকাট টেকনিক যে 90 যোগ করে কার্বন, হাইড্রোজেন এবং ফ্লোরিন এভাবে আইডেন্টিফাই করতে হয়। মাটির পিএইচ কমে গেলে কোন ধরনের সার যোগ করে মান নিয়ন্ত্রণ করা হয়? ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এটা যোগ করে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সার প্রয়োগ করে মান নিয়ন্ত্রণ করা হয়। যে প্রশমন বিক্রিয়াটিতে আর্হেনিয়াসের সূত্র অনুসৃত হয়েছে সেটা হচ্ছে, দেখো আর্হেনিয়াসের সূত্রটা কি আসলে, যেটা জলীয় দ্রবণে H+ দান করতে পারে সেটা অ্যাসিড, OH- জলীয় দ্রবণে দান করতে পারে সেটা হচ্ছে ক্ষার। তো এখানে তেমনটি দেখা যাচ্ছে না, এখানেও সলিড তেমনটি দেখা যাচ্ছে না। এই যেটা জলীয় দ্রবণে দেখো OH- ডোনেট করেছে, এটা H+ ডোনেট করেছে। ঠিক আছে, সো এই বিক্রিয়াটিতে পানির ভূমিকা কি আসলে? দেখো পানি যে কাজটা করেছে, অ্যামোনিয়া একটা H+ গ্রহণ করেছে, দেখো H+ গ্রহণ করলে বা প্রোটন গ্রহণ করলে সে হচ্ছে একটা ক্ষার ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী, আর H2 একটা প্রোটন ত্যাগ করেছে, তার মানে এটা অবশ্যই অম্ল হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে পানির ভূমিকা হচ্ছে এখানে অম্ল হিসেবে কাজ করছে। পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। মাটির পিএইচ 3.0 এর কম হলে কৃষি উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায়, কারণ মাটির অণুজীব তখন ধ্বংস হয়ে যায়। বইয়ের 13-14 সেশনে এসেছে, বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোন ধারণা অনুযায়ী Ag+ একটি অ্যাসিড? এটা হচ্ছে আমাদের লুইসের কনসেপ্ট অনুযায়ী। ঠিক আছে, যারা ক্যাটায়ন এবং যাদের মধ্যে দেখা যায় যে আমাদের ইলেকট্রনের ঘাটতি রয়েছে বা অষ্টক সংকোচন রয়েছে। ঠিক আছে, লুইস কনসেপ্ট থেকে আমরা এটা জানতে পারি। যেমন Bf3, হ্যাঁ, তারপর আমরা BeCl2 জানি। লুইস মতবাদ অনুযায়ী নিচের কোনটি একটা অ্যাসিড? এই যে সেইম, এখানে লন পেয়ার ইলেকট্রন আছে, এটা অ্যানায়ন, ক্যাটায়ন হলে হতো। এটা হচ্ছে আমাদের একটা লুইস অ্যাসিড, কারণ এখানে আমাদের অষ্টক সংকোচন রয়েছে, ইলেকট্রনের ঘাটতি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত পানির গ্রহণযোগ্য মানদণ্ড পিএইচ, বিওডি, সিওডি, টিডিএস অর্থাৎ ডিজলভ অক্সিজেন, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, টোটাল ডিজলভ সলিডের সর্বোচ্চ মাত্রা নিচের কোনটি? আহ, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার 6.5 থেকে 8.5। এটা হচ্ছে আমাদের পিএইচ এর ভ্যালু, হ্যাঁ, 5.0 থেকে 6.0, এটা হচ্ছে ডিও এর ভ্যালু, 6.0 হচ্ছে, এটা হচ্ছে বিওডি এর ভ্যালু, এটা হচ্ছে সিওডি এর ভ্যালু, আর এটা হচ্ছে টোটাল ডিজলভ সলিড এর ভ্যালু। ঠিক আছে, এগুলো একটু তোমাদের ভালো মতো মাথায় রাখতে হবে। সো এই ছিল আমাদের পরিবেশ রসায়ন চ্যাপ্টারের বিগত বছরের প্রশ্নগুলো। তো বেশ কিছু প্রশ্ন ছিল ডিরেক্ট মুখস্থ কনসেপচুয়াল থেকে এবং অনেক গাণিতিক সমস্যাবলী ছিল। সো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো মতো বুঝে বুঝে ক্লাসগুলো করো, তাহলে দেখা যাবে যে এই চ্যাপ্টার থেকে আসা যে কোনো প্রশ্ন তুমি সলভ করতে পারছো। সো কেমন লেগেছে ক্লাস সেটা জানিও। আমি চেষ্টা করেছি সবগুলো টপিক ভালো মতো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।